ছোট ফুপির বাড়িতে বিগত কয়েক বছরও টোটিনি যায়নি। তার একটা বড় কারণ, ফুপির ভাসুরের ছেলেটা আজ তো বদমাইশ, সব কিছুতেই তার বাড়াবাড়ি। কী কারণে যেন টোটিনিকে সে ভীষণ অপছন্দ করে। অবশ্য সেটা কেবল টোটিনির মনে হয়। ও, ছেলেটার নামই তো বলা হলো না। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আল আইমান তাজিম। খুব বড় নাম না, তবে নামটি খুবই সুন্দর। তাজিম অর্থ শ্রদ্ধা, ভক্তি করা। আশ্চর্যজনকভাবে ছেলেটি খুবই ভালো আচরণ করে সকলের সাথে, সবাইকেই শ্রদ্ধা ভক্তি করে খুব। এটা টোটিনিকে মানতেই হয়, তবে তার সাথে নয়। টোটিনির মনে আছে, সে যখন ক্লাস 6-এ, তখন একদিন সে ফতুয়া আর একটা ধুতি পাজামা পরে সারা বাড়ি ঘুরঘুর করছিল। তাজিমের সাথে বাগানে গিয়েই দেখা হলো। তাকে দেখতেই তাজিম চোখ বড় করে ফেলল, বলল, আরে বুঝি কোন মন্দিরের পুরোহিত তুমি? এই অনিন্দ তোদের বাসার পাশে সেই পুরোহিত কাকার মতো লাগছে না রে ওকে? তাকেও কি পুরোহিত কাকা না হয় পুরোহিত মানুষ, তার পোশাকই হলো ধুতি। তুমি কেন পড়লে? নাকি এখন কোথাও দিতাং দিতাং বলে গানে নাচতে যাচ্ছ? কোনটা বলো দেখি। অরিন্দ ছেলেটা এত হাসলো, একটা অচেনা ছেলের সামনে প্রথমে বুচি বলে অপমান করলো, তারপর বলল পুরোহিতের ড্রেস কপি করেছে। এই এত অপমান তার সহ্য হলো না। অনিন্দ হাসাতে সেই অপমানের ফলাফল চোখ থেকে মুক্তোর দানার মতো পানি পড়তে লাগলো। সেই কি দৃশ্য! একটা ধুতি পরিহিতা মেয়ের সামনে দাঁড়িয়ে ভার্সিটির দুইটা ছেলে হু হা করে হাসছে। সেই কি বিকট হাসি! মনে পড়লে গায়ে জ্বলন ধরে। এখন টোটিনের 21 হলো, আর সেই অসভ্যের হয়েছে 28। বেয়াদবটা তার থেকে 7 বছরের বড়। এই বড় নিয়েও তার কত ভাব। টোটিনি যখন 9-এ, তখন একদিন এই ছোকরা আবার এসেছিল। টোটিনি উঠানে দাঁড়িয়ে মুরগির লড়াই খেলছিল। সেটা এসে টোটিনিকে এক ঠ্যাং তুলে 2 হাত ভাঁজ করে লাফাতে দেখে বলল, আরে বুঝি তুমি দেখি হাতের মতো বড় হয়েছ, তবুও জ্ঞান বুদ্ধিতে একদমই ছোট। এত বড় মেয়ে ধেই ধেই করে লাফাচ্ছে। খেলা রাখো আর এদিকে আসো। রাগে থমথমে মুখ নিয়ে টোটিনি গেল। তাজিম বলল, লেবুর শরবত করে আনো তো, যা গরম পড়েছে, একেবারে মাথা খারাপ করা গরম। টোটিনি শরবত করে নিয়ে আসে। কেননা যত সে তাজিমকে অপছন্দ করুক, সে তো মেহমান। মেহমানকে যত্ন না করলে তো আর হয় না। টোটিনি শরবত এনে দেখলো বসার ঘরে তাজিম নেই। টোটিনি ভাবলো চলে গেছে। সে গ্লাস নিয়ে পুনরায় রান্নাঘরে ফেরত যাচ্ছিল। দোতলা থেকে তাজিম চিৎকার করে বলল, এই বুঝি শরবতটা উপরে এসে দিয়ে যাও। আবারও বুঝি। রাগ সামলে টোটিনি দোতলায় গেল। মোর্শেদ ভাই বসে আছে তাজিমের সাথে। তার হাতে কাগজপত্র সব সময় থাকে। মোর্শেদ ভাই সারাক্ষণ প্রজেক্টরের কাজে ব্যস্ত থাকে। এই দুনিয়াতে তার কাছে প্রজেক্ট ছাড়া আর কিছুই প্রাধান্য পায় না। টোটিনিকে দেখে বলল, তিনি যা তো মাকে বল 1 কাপ চা দিতে। মোর্শেদ তিনি বলে ডাকলে খুবই সুন্দর শোনায়। ভরাট গলায় তিনি ডাকটা কি ভালো মানায়। মোর্শেদ সকলের একটা ছোট নাম দেয়, যেমন তার বড় বোন তানিয়াকে তানি বলে ডাকে, মেজ বোন মনিরাহকে মনি বলে ডাকে, তাজিমকেও ছোট করে ডাকে জিম। তো তিনি চা নিয়ে আসার পর তাকে মোর্শেদ নেই। তাজিম বসে আছে চুপচাপ, হাতে অবশ্য মোবাইল ফোন। তাজিম বলল, বুঝি চাটা নিয়ে তুমি ফেরত যাও। মোর্শেদ ভাই ঘুমাতে গেছেন। আমাকে যে চা আনতে বললো। তিনি বলছিল যে 2 রাত ঘুম হচ্ছে না, এখন শরীর ম্যাজ ম্যাজ করছে। তো খবর নিয়ে জানলাম চা কফি বেশি খাচ্ছেন, তাই আমি বারণ করলাম। বললাম এখন শরীরটা ম্যাজ ম্যাজ করলে চা না খাওয়াই ভালো। বিছানায় গা এলিয়ে দিলে খুবই ভালো ঘুম হবে। চা খাওয়া মানে তো বিষ খাওয়া। কি পরিমাণ ক্যাফেইন! তুমি এক কাজ করো, যেহেতু তুমি চাটা এনেছো, তুমি খেয়ে নাও। আমার সামনে বসে খাও, দেখি চা তুমি কিভাবে খাও। চা খাওয়ার সময় তোমায় কেমন লাগে? না, এখন চা খাওয়ার সময় না। কে বলেছে সময় না? এসবের আবার আলাদা সময় আছে নাকি? যাকে তাকে যখন তখন খেতে দেখা যায়। আপনার মাথা, আপনি বেশি বোঝেন। হ্যাঁ বুঝি, কারণ তোমার থেকে বয়সে আমি অনেক বড়। বয়সে বড় হয়েছেন দেখে মাথা কিনে নেননি। তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো না। আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন কখন? কি তুমি বলতে চাইছো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? তা নয় তো কি, আপনি বাড়ি বয়ে এসে সব সময় আমার সাথে এমন ব্যবহার করেন, মজা উড়ান। তুমি আমাকে বাড়িতে আসার খোঁটা দিচ্ছ? দিচ্ছি, আবারও দিব।
মেহমান মেহমানের মতো থাকতে পারেন না? রাগের মাথায় তো কথাটা বলে দিল, তবে এর খেসারও তাকে দিতে হয়েছে চরম। তাজিম তার চাচির কাছে অর্থাৎ টটিনির ফুপির কাছে বিচার দিল টটিনি নাকি খুব বাজে ব্যবহার করেছে তার সাথে। ফুপি তখন তার মায়ের কাছে বলল, মা রাতে চুল টেনে ধুমধাম মার দিল। সেই দিন থেকে রাগে অভিমানে ফুপির বাড়ি যাওয়া বন্ধ করলো এবং সেই থেকে এই বাড়িতে কেউ আসলে তাদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করলো। ফুপি এসে খুব করে বোঝালো, অভিমানী টটিনি বুঝলো না। তাজিমকে সে অপছন্দ করতো না আগে, তবে তাকে দেখলেই বিরক্ত হতো, কিন্তু এরপর থেকে ভীষণ অপছন্দ করতে লাগলো। একদিন খবর এলো তাজিমরা তাদের নতুন বাড়িতে অর্থাৎ গুলশানে চলে গেছে। মোহাম্মদপুরে তারা এখন আর নেই। টটিনি শুনেও কোনো ভাবাবেগ দেখালো না। বলে রাখা ভালো, তাজিমরা গুলশান শিফট হওয়ার পরেও কিন্তু টটিনি কখনো যায়নি সেই বাড়িতে, আর না কখনো তাজিমকে চোখের দেখা দেখেছে। তার কথা হলো, একটা ঝামেলার সাথে দেখা করার মানেই হয় না। তার ভবিষ্যতে তাজিমের অহংকারও দিনকে দিন বেড়ে চলছিল। বুয়েট থেকে বাস করে বের হবার পর একদিন তাদের বাড়িতে এসেছিল মিষ্টি নিয়ে। টটিনি যখন খবর পেল তখন পেছনের দরজা দিয়ে চয়নিকাদের বাড়ি চলে গেল। টটিনিদের বাড়িটি শহরের থেকে একটু দূরে, গ্রাম এলাকা বলা চলে। সে সেদিকে ধেই ধেই করে চয়নিকার সাথে সারা বিকেল পার করে সন্ধ্যার পরে বাড়িতে ফেরে। ততক্ষণে তাজিমরাও চলে গেছে। টটিনি স্বস্তির শ্বাস ফেলে। আজ এতদিন পর ফুপির বাড়িতে যাওয়ার কারণ তার ফুফাতো বোনটার বিয়ে। তার থেকে 2 বছরের বড় হলো তার ফুফাতো বোন আয়রা। আয়রা খুব অনুরোধ করলো যাওয়ার জন্য। ফুপি ফুপা সবাই বলল। এই এত অনুরোধ টটিনি ফেলে দিতে পারল না, তাই বলল সে যাবে এবং সকলের সাথে খুব আনন্দ করবে। নিজের মনকেও বোঝালো সে এখন বড় হয়েছে, যদি আবারও সেই তাজিমের সামনে পড়ে তো তাকে কাটিয়ে যাবার উপায়ও তার জানা আছে। সে এখন আর 15 বছরের অভিমানী টটিনি নেই। টটিনি আর তার বড় ফুপু আলিয়া বেগমকে একসাথে যেতে বলা হলো। তারা একটু আগে চলে যাবে, কারণ বড় ফুপু বাকি সবার তুলনায় বেশ বৃদ্ধ মানুষ। দেরিতে সবার সাথে গাদাগাদি করে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তার বয়স 70-এর কাছাকাছি। তিনি 8 ভাই বোনের সবার বড়। টটিনির দাদুর বয়স 90-এর ঘরে। আল্লাহর রহমতে এখনও জীবিত আছেন, সুস্থ আছেন। তাকে আরও 1 সপ্তাহ আগেই যখন আয়রাকে দেখতে এসেছিল তখনই নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে বিয়ের 1 সপ্তাহের মধ্যে ঠিক করাতে তাকে আর আসতে দেওয়া হলো না। তো টটিনিদের একটু আগে যাওয়ার কারণ হলো তাদের বাড়ির বাকিদের যেতে যেতে বিকেল হবে, আর বড় ফুফুদের বাড়ির সবাইও সন্ধ্যায় যাবে। এখন ছোট ফুপু বারবার চাপ দিচ্ছে তাকে যেন আগেই নিয়ে যাওয়া হয়। তাই সবাই তাকে, আর যেহেতু টটিনির কোনো আহামরি কাজ নেই তাই টটিনিকে একসাথে পাঠিয়ে দেয় 1 গাড়ি করে। গাড়ির কথায় আসাতে এবার গাড়ি নিয়ে যে কাহিনী হলো সেটা কিছুটা বলি। আলিয়া বেগম কার মাইক্রো এসবে চড়তে পারে না, তো ঠিক করা হলো সিএনজিতে যাবে। টটিনির কোনো সমস্যা নেই, কারণ সেও ফুপুর মতো বন্ধ গাড়িতে থাকতে পারে না, বমি করে দেয়। তাদের বাড়ির গাড়িতে অতি প্রয়োজন ছাড়া সে চড়ে না। এদিক দিয়েও 2 জন মিলেছে ভালো, এতে সবাই আরও খুশি। খামোকা গাড়িরও 2 বার আসা যাওয়া করার লাগবে না। তো সিএনজি ডেকে আনে মোর্শেদ। সে ঠিকানা বলে দিয়ে ভাড়া মিটিয়ে দিল। ভাতিজি আর ফুপু একসাথে রওনা হলো। মূল কাণ্ড ঘটে শেষে গিয়ে। ড্রাইভার তাদের মোড়ের মাথায় নামিয়ে দিল, বলল এই রাস্তা পর্যন্তই কথা হয়েছে, এর বেশি কিছু বলেনি। টটিনি বলল বিপদে, সে তো চেনে না এখানের কোন দিকের বাড়িটা, সব ভুলে গেছে। সে ছোট্টবেলায় এসেছিল, এখন কত কত বাড়ি হয়েছে নতুন, এর মধ্যে আরও বেশি সমস্যা হয়ে গেল। এদিকে ফুপুও জানে না বাড়ি কোনটা, তিনি তো এমনিতেও চোখ থাকিতে অন্ধ, তার ওপর কালার ব্লাইন্ড। ড্রাইভার বলল তাকে এতটুকু পর্যন্ত যেতে বলা হয়েছে, তবে তারা টাকা বাড়িয়ে যদি ঠিকানাটা বলে তবে সে পৌঁছে দেবে। এদিকে ঠিকানা কেউই জানে না। অগত্যা ফুপু ড্রাইভারকে বেশ কয়েকটা গালিগালাজ করে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে গেল। এই ভর দুপুরে খাড়া রোদের মধ্যে ব্যাগপত্র নিয়ে 2 জন এদিক সেদিক খুঁজছে। একবার একটা বাড়ির সামনে গিয়ে ফুপি বলল, এই তো এটা, এই বাড়িটা, আয় আয়। টটিনির ব্যাগপত্র টেনে বাড়িতে ঢুকতে দিলেই গেটের দারোয়ান পথ আটকায়, বলল, এই আপনারা কে? ফুপু বেশ ভাব নিয়ে বললেন, আমরা কে? তুই তোর মালিক রে জিগা যা, আমরা কে তুই জানোস না? যাই বাড়ির ছোট বউরে কইবি যে আপনার বড় বইন আছে। ফুপুর এত বেশি আত্মবিশ্বাস দেখে তার ধমকানি শুনে দারোয়ান গেল ভেতরে। তাছাড়া আরেকটা কারণও আছে,
এই বাড়িতে দুই বউ থাকে, বড় বউ আর ছোট বউ। 2 মিনিটের মাথায় ফেরত এসে বলে, এই বাইরে হন, বাইর হন। ছোট ভাবির তো কোনো বইন নেই, মৃত্যুক মহিলা। ফুপু ঝগড়া লেগে যাচ্ছিল রীতিমতো। টরিনি বুঝলো যে আসলেই ফুপুর ভুল। সে টেনে তাকে বাইরে নিয়ে এলো। এভাবে অনেকক্ষণ এদিক সেদিক ঘুরে তাদের নাস্তানাবুদ অবস্থা। এতক্ষণে তাদের এক মুদি দোকানদার লক্ষ্য করছিল। তিনি এসে বললেন, আপা, আপনারা কি কাউরে খুঁজতেছেন? ফুপু তক্ত হয়ে বলল, না, বাসা খুঁজতেছি। ওই একই কথা হইল। তো কোন বাসা? আগে আসেন নাই, গ্রাম থেকে আসছেন? ফুপুর উঠে গেল রাগ। ফুপু ধানমান্ডিতে বিলাসবহুল বাড়িতে আধুনিক জীবনযাপন করেন। পোশাকে আর কথাতে তিনি সাধারণই চলে। তাই বলে গ্রাম থেকে এসেছেন এই কথা শুনতে পারলেন না। তেতে উঠলেন, বললেন, কি কইলি? গ্রাম? আমি গ্রাম থাইকা আসছি, তুই আমারে চিনস? জি না, চিনি না। ফুপু আবারও ঝগড়া করতে গেলেন, তবে টোটেনি থামিয়ে দিল। লোকটাকে অনুরোধের স্বরে বলল, আঙ্কেল একটু সাহায্য করুন, বেশ কিছুক্ষণ একটা বাড়ি খুঁজছি, পাচ্ছি না। বেশ কয়েক বছর আগে এসেছিলাম, এখন অনেক কিছু নতুন হওয়াতে গুলিয়ে ফেলছি। কাউকে যে কল করব সেই উপায় নেই, আমার ফোনের টাকা শেষ, ফুফুর ফোনের চার্জ শেষ। কি একটা অবস্থা। ও আচ্ছা মা, সমস্যা নাই। ঠিকানা জানো কিছু? না, সেটাই জানি না। বাড়ির চেহারাও সঠিক মনে নেই, তবে জানি যে এদিকে বড় ব্যবসা আছে 3 ভাইয়ের ইট সিমেন্টের। এখানকার নাম করা নাকি, তাদের বাড়িতে বিয়ে, আমার ফুফাতো বোনের বিয়ে আর কি। ফুপার নাম হাসান, এটা শুধু জানি, পুরো নাম জানি না। ওহো, আহারে, আগে বলবা না? তাদের তো সবাই চেনে। হাসান মিয়ার বড় ভাই হারুন মিয়া এবার মেয়র পদে দাঁড়াইছে। আমি চিনি তাদের সবাইরে। তবে তাদের বাড়ি তো এদিকে না, সামনের মোড়ে। সিএনজি ড্রাইভারকে তো আমার ভাই এই মোড়ের কথাই বলেছিল, গনি সাহেব রোড। আরে না, এটা কোনো গনি সাহেব রোড না। ড্রাইভার বদমাইশি করছে। দিন দুনিয়া এসব ভুয়া মানুষে ভইরা গেছে। দাঁড়াও, একটা রিক্সা ডাইকা দেই। হাইটা যাইতে সময় লাগে 10 মিনিট। বুড়া মানুষ নিয়ে আর কত হাঁটবা? ফুপু এবারও বুড়া বলায় রেগে গেলেন। টোটিনি বহু কষ্টে চুপ করালেন। রিক্সাওয়ালাকে বলতে সে ঠিকানা চিনে গেল। টোটিনি রিক্সায় উঠে সাহায্য করা সেই লোকটার প্রতি বেশ কৃতজ্ঞতা প্রকাশ করলো। রিক্সা থেকে নেমে সুন্দর সাজানো বাড়িটার দিকে তাকিয়ে মুচকি আসলো টোটিনি। তাদের আসলে নিজেদেরও ভুল হয়েছিল। ওই বাড়িতে ঢোকার কোনো প্রয়োজন ছিল না। একটা বিয়ে বাড়িতে তো বিয়ে উপলক্ষে সাজসজ্জা করা হয়, আর আয়রাদের তো নাকি সেই দেখতে আসার দিন থেকেই উৎসবমুখর পরিবেশ। এত বড় ভুলটা সে কেন করলো? শুধু শুধু ওই বাড়িতে যেচে পড়ে ফুপু ভাতিজি অপমানিত হয়ে এলো। যাই হোক, ভাড়া মিটিয়ে ভেতরে যেতে ছোট ফুপুকে রীতিমতো দৌড়ে আসতে দেখা গেল। কুশলাদি করে বড় ফুপুকে নিয়ে সোফায় বসালো। টোটে নিয়েও বসে। তবে ফুপুর আজকে সেই সব ঘটনার রসনায় শুনতে তার ইচ্ছে হচ্ছিল না। তাই ছোট ফুপুকে বলল ফ্রেশ হবে। ততক্ষণে আয়রাও চলে এসেছে। 2 বোন একে অপরকে জড়িয়ে ধরলো। আয়রা টোটিনিকে নিজের রুমে নিয়ে গেল। যাওয়ার সময় টোটিনি দেখে কাজের লোকেরা ছুটোছুটি করে একটা রুম পরিষ্কার করছেন। টোটিনি বলল, কি ব্যাপার, এই রুম নিয়ে যে ওরা এত দৌড়াদৌড়ি করছে, স্পেশাল কিছু? আরে তাজিম ভাইয়া আসবে। জেঠামশাইরা পরশু এলেও ভাইয়া আসেনি, তো ভাইয়া বারণ করেছিল যে এত সাফসাফাই করা লাগবে না। সে তখন আসবে না বলেছে একদম বিয়ের দিন আসবে, আসলেও থাকবে না বলেছে। আর ভাইয়ার রুমে কারো যাওয়া মানা, তাই অতিথি আসলেও নিঃসন্দেহে সেই রুমে তো আর তাদের থাকতে দিতে পারবো না, তাই সেটা পরিষ্কার করে নিই। এখন ভাইয়া একটু আগেই কল করে বলেছে সে আসবে, সন্ধ্যার দিকেই আসবে, তাই এমন হলুস্থল কাণ্ড। তোমার ভাইয়ের দেখছি সেই কদর। বাড়ির বড় ছেলে, কদর হবে না? তাছাড়া তুইও তো তার বেশ কদর করিস। কি? আমি? তা নয় তো কি, তার কদর বেশি দেখেই তো তার উপর করেছিস রাগ, আর সেটা প্রয়োগ করেছিস আমার উপর। একবারও আসলি না এই কয় বছরে, আবার বিয়েতেও না। কই, বিয়েতে এসেছি তো। সেটা তো কমিউনিটি সেন্টারে, বাড়িতে তো আর না। আর কখন এলি কখন গেলি টেরও পাইনি। টোটিনি দীর্ঘশ্বাস ছাড়ে। এটা সত্য, সে কিছুটা অন্যায় করে ফেলেছে। সে হেসে আয়রাকে জড়িয়ে ধরে বলল, এবার সব ঠিকঠাক করে করব, সত্যি। আয়রা হেসে দিল। টোটিনিও মনে মনে ঠিক করলো আর কোনো কিছুতে সে টলবে না। সত্যি তাকে এই বিয়েটা এনজয় করতে হবে।
টোটিনি আয়রার সাথে এক রুমে থাকবার সিদ্ধান্ত নিয়েছে। আয়রাও বারবার করে বলেছে সে যেন তার রুমে থাকে। টোটিনিও আপত্তি করলো না, বরং কনের সাথে থাকার মজা সে উপভোগ করতে চাইছে। সন্ধ্যায় একে একে টোটিনির বাকি ফুপুরা আর বাড়ি থেকে বাবা মা চাচা চাচিরা ভাই বোন সব চলে এলো। অবশ্য সব নয়, একজন তখনও এলো না, টোটিনির মেজ বোন মুনিরাহ। মুনিরাহ অবশ্য ওর বাড়ির নাম, ভালো নাম চন্দ্রমল্লিকা চৌধুরী। মা শখ করে রেখেছেন। চন্দ্রমল্লিকা যখন জন্মগ্রহণ করে তখন সবাই বেশ অবাক হয়, কারণ বাচ্চাটা ওজনে আর আকারে একটু বড় হয়েছিল। তারপর গায়ের রং যা ফর্সা, ঠোঁট দুটা যেমন টুকটুকে লাল ছিল জন্মের সময়, এখনও তেমন। চন্দ্রমল্লিকার লিপস্টিক লাগে না। বোনেদের মাঝে, কাজিন মহলে কিংবা বন্ধু মহলে বা পাশের বাড়ির আন্টিদের বিকতেও তার এই চেরির মতো ঠোঁটটা নিয়ে কথা হয়। চন্দ্রমল্লিকার চুলগুলো ঘন কালো। চন্দ্রমল্লিকা ছোটবেলা থেকেই একটা অন্যরকম শাসনে বড় হয়েছে। তার বাকি বোনদের মতো সে যখন তখন বাড়ি থেকে বের হতে পারে না। সে মেহমানের সামনে যেতে পারে না। বাকি বোনদের মতো ফেসবুকে ছবি ছাড়তে পারে না। সবসময় কানের নিচে কালি দিয়ে রাখতে হয়। দাদির সাথে থাকলে দিনে 10 বার নজর কাটানোর দোয়া পড়ে ফু দিয়ে। এই এতগুলো কাজের কারণ হলো মেয়েটির রূপ। ছোটবেলা থেকে অসুখ তার লেগেই থাকে। হাদিসে বলা আছে, বদ নজরও সত্য। এই বদ নজর উটকে হাড়িতে নিয়ে যেতে পারে, তবে এর মানে এটা নয় কুসংস্কার মানতে হবে। তবে তার মা সব রকম পদ্ধতি প্রয়োগ করে মেয়ের ওপর। 12 বছর বয়স থেকে এই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু হয়। তা নিয়েও তার বাবা মা ভীষণ রাগ করতেন। আবার ছেলেরা রাস্তাঘাটে মেয়েটাকে খুব টিস করত। পরবর্তীতে আর এইসব সইতে না পেরে মেয়েকে তার মামার কাছে অর্থাৎ আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কষ্টটা কমে খানিকটা, কারণ সেখানেও ফর্সা লাল ঠোঁটের মেয়ে আছে। তবে ওই যে ঘন কালো কেশ, চেহারার আলাদা কাটিং, নম্র গলার স্বর, ওই সব কিছুর জন্য সেখানেও তার একটা অন্যরকম কদর ছিল। তবে সেখানে মেয়েটি এখানকার বখাটেরা যেমন ডিস্টার্ব করতো, সেই ডিস্টার্বের শিকার হয়নি। মাঝে মাঝে তার মা এবং দাদির মধ্যে তাকে নিয়ে একটা লড়াই হয়। লড়াইয়ের বিষয়টা হলো সে এত সুন্দর হয়েছে, সব তাদের পুণ্যের ফল। মা বলে মা ভালো কাজ করেছে, দাদি বলে দাদি সবসময় যুক্তিতে জিতে যায়। দাদি জীবনে যত নামাজ কালাম পড়েছে তার ধারে কাছেও তো তাদের মা যেতে পারেনি, এইসব বলে খোঁচা মারে। তারপর দাদি আরও বলেন, আমার দাদি বুয়া আসিল সুন্দরী, একবার চাইলে মন ভরতো না, তাকায়া থাকার মতোই। আমগো মুনিরা তার মতোই হইছে। তোমার গোষ্ঠী তো কে আসিল এমন সুন্দর? আমার পোলাও তো কম সুন্দর না, তার বাচ্চা সব কয়টাই তো ধলা হইছে, তো তোমার তো রং ময়লা। তোমার বংশ সব এমন, আমগো কেউ আসেনি এরম। শুধু আমার মোর্শেদ আর মোর্শেদের বাপ খোরশেদ একটু কম ধলা। টোটিনির মা নুরাইসা শ্যামবর্ণেন, তাই বলে শাশুড়ি থেকে সবসময় তাকে এমন কথা শুনতে হবে? তবে তিনি এটা জানেন যে শাশুড়ি তাকে খুবই ভালোবাসেন। তবুও যখনই এমন করে বলেন তখন সে কেঁদে খুঁটে ঘর ভাসিয়ে দেয়। অবশ্য টোটিনির দাদি সবসময় এমনটা বলে না। তর্কে টিকতে না পারলেই দুর্বলতায় টান মারে। চন্দ্রমল্লিকা আমেরিকা থেকে আসছে আজকে, এবার একটু দেরিতেই ফিরেছে সে, কারণ পড়ালেখার পর্ব শেষ করে আসছে। দেশে একেবারের জন্যই ফিরছে কি না সেটা এখনও নিশ্চিত নয় কেউ। তার আসার কথা ছিল আরও 1 মাস পরে, তবে আয়রার বিয়ে ঠিক হওয়াতে আরও আগেই চলে আসছে। ঢাকায় আসতে তার রাত 8টা বেজে যাবে। মোর্শেদ আর আফজাল এয়ারপোর্টের কাছে তাকে রিসিভ করতে। তারা সেখানে থেকে প্রথমে বাড়ি যাবে। দরকারি সব কিছু রেখে তারপর বিয়েবাড়ি আসবে, কারণ বিয়েবাড়ি সেফ থাকে না। তার অনেক দরকারি কাগজপত্র আছে, পাসপোর্ট ভিসা আছে, সব বাড়িতে আগে ঠিক মতো রেখে আসতে হবে। নুরাইসা বেগম বারবার ছেলেকে বলেছেন সেও সাথে যাবে। আফজাল স্পষ্ট বারণ করেছে। তা নিয়ে রাগ করে তিনি শাশুড়ির কাছে বসে ছেলের নামে বিচার দিচ্ছেন। তার শাশুড়ি শরীফা বেগমও তাল মিলিয়ে বলছেন, আফসাইল্লা নিজেরে কি মনে করে? ওরে ধমকায় ঔষধ আমার মনে চাইলে আমি খামু। তুই ডাক্তার তো কি মাথা কিনা ফালাইছস? আমারে ঠুইসা তুই ওইসব গিলাস কেরে? তোর এত
সমস্যা কে? আইস আসলে আমি আর তুমি মিলা ওর কানের নিচে থাবরামু, ঠিক আছে? নুরাইসা বেগম চুপ করে গেলেন, আর কিছু বললেন না। শাশুড়ির ভাষ্যমতে ছেলেটারে থাবড়ানোর কিছুই দেখলেন না তিনি। তার আফজাল সবারই খেয়াল রাখে, দাদিরে একটু চাপে রাখে, কিন্তু তার নিজেরই ভালোর জন্য। এর জন্য এত বড় ছেলের গায়ে হাত তোলবার মতো তিনি কিছু দেখলেন না। শরীফা বেগম থেমে নেই, তিনি এবার চলে গেলেন মোর্শেদের কথায়। মোর্শেদ বিয়ে শাদী করে না কেন সেই জন্য তাকেও গালমন্দ করছেন। নুরাইসা বেগম আস্তে করে বসা থেকে উঠে দ্রুত পা চালিয়ে রুম থেকে বের হয়ে এলো। শরীফা বেগম তার চলে যাওয়ার পর ব্যস্ত হয়ে পড়লেন আয়রার দাদির সাথে অন্য কথা বলায়। এই মানুষটা একটু অন্যরকম, তার মুখের কথা কখন বদলে যায় টের পাওয়াও মুশকিল। টটিনি সারা বাড়িতে ঘুরঘুর করছে। আয়রার ফুপির মেয়েরা এসেছে। আয়রা আর তার জ্যাঠাতো বোন ও চাচাতো বোনেরা সবাই তাদেরকে সঙ্গ দিচ্ছে। আয়রা বলেছিল তাদের সাথে বসতে, তবে টটিনির একটু সংকোচ বোধ হচ্ছিল, কারণ আয়রার ফুপাতো বোনগুলোর ভাষাবে মনে হচ্ছে তারা টটিনির উপস্থিতি চাইছে না, আর সেও নিজের দাম কমে যাক এমন চায় না। সে সরে এসেছে। সারা বাড়িতে আলোকসজ্জা করা হয়েছে। আজকে মেহেন্দির অনুষ্ঠান করার কথা ছিল, তবে সেটা কালকেই করবে, কারণ এমনিতেও হলুদ একদিন পর, অর্থাৎ পরশুদিন হলুদ। মাঝখানে একদিন গ্যাপ রেখে তারা কি আর করবে? তাছাড়াও এখনও অনেকে আসেওনি, তাই আজকের প্রোগ্রামটা কালকে নিয়ে গেছে। চারিদিকে নানান মানুষ আছে, তবে বাইরের কেউ নেই। তাদের বাড়ির মানুষ, আয়রাদের বাড়ির মানুষ, মোট কথা আয়রার দাদার ও নানার গোষ্ঠী আছে, আর কেউ নেই। টরিনিকে দেখে তার ছোট ফুপু বলল, কি রে, একা একা হাঁটছিস যে? ওদের সাথে গিয়ে কথা বল, আমি চা নাস্তা পাঠাচ্ছি, যা যা। না ফুপু, আমি একটু ডেকোরেশন দেখতে এসেছি। ওহো, দেখ তবে কেমন লাগছে বলিস। ভালোই তো লাগছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুই থাক, কিছু দরকার হলে বলিস, ঠিক আছে? ফুপু, মা কোথায়? তোর মা দাদু সব আয়রার দাদুর রুমে নিচতলায়। ও। ফুপু চলে যেতেই টটিনি আবারও এদিক সেদিক হাঁটতে থাকে। একসময় নিচে নেমে আসে। ড্রয়িং রুমে তেমন কেউ নেই, সবাই কোনো না কোনো একটা রুমে বসে গল্প আড্ডায় ব্যস্ত। শতদরজার সামনে লাইটিংয়ের কাজ চলছে। টটিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখনই দুজন স্টাফ দুইটা লাগেজ আর বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেতরে ঢেকে। তাদের তাড়াহুড়োটা চোখে পড়ার মতন। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই আরও একজন ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে লাইটিং করা ছেলেপেলেরা সালাম দিল। টটিনি তখনও সিঁড়ির দিকে তাকিয়ে থায় আকস্মিক ওদের কাউকে সালাম দেওয়ায় সে পেছন ফিরে তাকায়। ভরাট গলায় একটা লোক ছেলেগুলো সালামের জবাব দিল। টটিনি থায় দাঁড়িয়ে রইল। তার সামনে তাজিম দাঁড়িয়ে আছে। কত পরিবর্তন হয়েছে। টটিনি অপলক তাকিয়ে রইল। তাজিমের শারীরিক গঠনের উন্নতি হয়েছে, লম্বাতেও আগের তুলনায় বেশি লাগছে। ক্লিন শেভে টটিনি তাজিমকে এই প্রথম দেখল। অসম্ভব সুন্দর লাগছে। সাদা শার্টের হাতা ফোল্ড করে রেখেছে, দেখে মনে হচ্ছে তার সারাদিন বেশ পরিশ্রমে কেটেছে। চোখে মুখে ক্লান্তি রয়েছে। তাজিম ছেলেগুলোর সাথে কথা বলছিল কাজ আর কতদূর এইসব নিয়ে। টটিনিকে সেও খেয়াল করেনি। হঠাৎ করে সামনে তাকাতেই তার চোখ পড়ে টটিনির দিকে। চোখে চোখ পড়ে ক্ষণিকের জন্য। টটিনি খুব দ্রুতই চোখ সরিয়ে নেয়। তার ধারণা তাজিম তাকে চিনবে না, তবে সে ভীষণ বোকা। যেখানে সে তাজিমকে চিনতে পেরেছে সেখানে তাজিম বুঝি তাকে চিনবে না। টটিনিকে বহু বছর পর সামনাসামনি দেখে তাজিম হবে অবাক হলো। সে জানতো টটিনি আসবে, তবে এভাবে হঠাৎ করে যে তার দেখা পাবে সে ভাবেনি। তাজিম আশেপাশে তাকিয়ে দেখলো আর পরিচিত কেউ নেই। এই বহিরাগত লোক যারা কাজ করতে এসেছে সে টটিনিকে বিস্মিত করেই বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? টটিনি ভেবেছে তাজিম তাকে চিনবেও না, আর যদি চেনেও থাকে হয়তো কখনো কথা বলবে না। কিন্তু এখানে যে ব্যাপারটা উল্টো। তাজিমের সাথে কথা বলতে বা তাজিমের কথা শুনতে তার কেমন যেন লাগছে। তাজিমের ভরাট পুরুষালী কণ্ঠস্বরটা তার হৃদয়ে কেমন শিহরণ তুলল। তাজিম আবারও বলল, এখানে একা কি করছো? দেখতে এসেছি। কাকে? কাউকে না, এখানে লাইটিং এর কাজ চলছে তাই দেখছি। যদিও এটা আহামরি দেখার কিছু না, তবে তোমার যেহেতু শখ হয়েছে দেখতে পারো, শিখে নিতেও পারো। ভবিষ্যৎ তো বলা তো যায় না, কখন কি কাজে লেগে যেতে পারে। এই লোকটার স্বভাব আর ঠিক হলো না। এমন টোন্ট মেরে কথা বলে কেন লোকটা? টটিনির রাগ উঠে গেল। সে গুটি গুটি পায়ে সামনের দিকে অগ্রসর হলো। প্রথমে ভাবলো উপরে চলে যাবে, পরে ভাবলো না, সে তার মায়ের কাছে যাবে।
তার বড় বোন তানিয়া আর আয়রার বড় বোন আনিকা ওরা শপিংয়ে গেছে, তাই তাদের সাথেও যে একটু বসবে তাও হচ্ছে না। তার থেকে ভালো মায়ের কাছে বা দাদির কাছে বসে থাকবে। টোটিনি সেদিকেই হাঁটা ধরল। তখন তার পেছনে অন্য কারো অস্তিত্ব সে টের পায়। পেছনে ফিরে থাকে তাজিম। সে অবাকই হলো, তাজিম তার পিছু নিচ্ছে কেন? সে আবারও হাঁটা ধরল এবং খেয়াল করলো তাজিমও তার পেছনে আসছে। এবার সে দাঁড়ায় তাজিমকে কিছু বলার জন্য, তবে তাজিম পাশ কাটিয়ে সোজা তার দাদির রুমে ঢুকে পড়ে। টোটিনি হাঁ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে নিজেকে সামলে সেও রুমে ঢোকে, দেখে তাজিমকে তার দাদি অর্থাৎ আয়রা আর তাজিমের দাদি জড়িয়ে ধরে আছে। তার চোখে পানি, নাতিকে বহুদিন পর তিনি দেখছেন, তাই এমন করে কাঁদছেন। টোটিনি ভেতরে ঢুকে দেখে তার মা নেই, তবে তার দাদি আর বড় ফুপু বসে আছে বিছানায়। সে গিয়ে বড় ফুপুর পাশে দাঁড়ায়। তাজিম একবার চোখ তুলে টোটিনির দিকে তাকালো, তাতেই টোটিনি কেমন জমে গেল। সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। তাজিম খুব সুন্দর করেই টোটিনির দাদি ও ফুপুর সাথে কথা বলল। তারা ছেলেটির আচার ব্যবহারে বেশ সন্তুষ্ট। ছেলেটি ছোটবেলা থেকেই সবাইকে মান্য করে চলে, এই সেই নানান প্রশংসা করা শুরু হলো তার। টোটিনির ভালো লাগলো না এসব। এই লোক যে কেমন সেটা তার থেকে ভালো আর কেউ জানে না। রুম থেকে সে বের হয়ে এলো। তার আসা যাওয়াতে কারো কাছে কোনো ম্যাটার করলো না দেখে সে ভীষণ দুঃখ পায়। ধীরে ধীরে পা চালিয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে আর ভাবতে থাকে তার মেজো আপু এলে সে আপুর সাথেই বসে থাকবে, কাউকে আপুর কাছে আসতে দেবে না। আব্বুকে বলবে যে এরা তাকে দেখেও না দেখার ভান করেছিল, সে কষ্ট পেয়েছে। টোটিনি ছোট বাচ্চাদের মতো অভিযোগ তৈরি করছিল। তাজিমও যে আবার তার পেছনে পেছনে আসছে সে খেয়াল করেনি। হঠাৎ ওপর থেকে বাচ্চা 2-3টে দৌড়ে আসে, এমনভাবে আসে যে আকস্মিক তাদের আগমনে ঘাবড়ে গিয়ে পা স্লিপ কেটে সে ঘুরে গিয়ে পড়ে যেতে দেয়, তবে পড়ল না। তাজিম তাকে তার শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিল পরম যত্নে। তাজিম স্পষ্ট অনুভব করতে পারছিল টোটিনের হার্টবিট বেড়ে গেছে, তীব্র গতিতেই হচ্ছে। ভয়ের চোটে টোটিনিও তার গলা জাপটে ধরল। এইরকম দৃশ্য দেখে বাচ্চাগুলো হু হা হি হি করে হাসতে থাকে। আর ড্রয়িং রুমে উপস্থিত 2-3টে উঠতি বয়সী মেয়ে আর কাজের লোক হাঁ করে তাকিয়ে থাকে। টোটিনি একটু শান্ত হতে সরে এলো তাজিমের কাছ থেকে। তাজিম তাকে বলল, ঠিক আছো? হুম। আমার মনে হচ্ছে ঠিক নেই, দাঁড়াও পানি নিয়ে আসছি, পানি খেলে ভালো লাগবে। তাজিম পানি আনতে নিচে গেল। এই ফাঁকে টোটিনিও ওপরে চলে গেল। তার চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেছে। একটু আগের পরিস্থিতি মনে করতেই তার হাত পা তখনকার থেকেও আরও বেশি ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। এর মধ্যে সদর দরজা দিয়ে বাড়ির অন্যান্য পুরুষরা আর অতিথি পুরুষ যারা আছে সব ভেতরে ঢোকে। তাদের মধ্যে টোটিনির বাবা আর বাচ্চারাও আছে। ভাগ্যিস তাদের সামনে এমন কাণ্ড ঘটেনি। তাজিম পানি এনে দেখে টোটিনি নেই। সে বেশ রেগে গেল। মেয়েটা এত অবাধ্য কেন? নিজের ভালো তো পাগলেও বোঝে। এই মুহূর্তে একটু পানি খেলে তো তারই ভালো হতো। যত সব। তাজিম পানির বোতলটা নিয়ে নিজের রুমে চলে আসে। রুমে ঢোকার আগে আয়রার রুমের দিকে একবার দৃষ্টিপাত করে, তবে টোটিনিকে এখান থেকে দেখা গেল না। আয়রা চাচাতো আর ফুফাতো বোনগুলোর আচার আচরণ একটু অদ্ভুত। টোটিনিকে কেমন বিরক্তির নজরে দেখছে। আয়রা চাইলেও টোটিনির দিকে নজর রাখতে পারছে না। এই এত এত অবজ্ঞা, অবহেলা আর একাকিত্বটা টোটিনি ঠিক সইতে পারছে না। সে আয়রার বারান্দায় দোলনায় বসে আছে আর একা একা বসেই নানান চিন্তাভাবনা করছে ভবিষ্যৎ নিয়ে। এই এত চিন্তাভাবনার মাঝে হুট করে তার দুষ্টু মনে তাজিমকে নিয়েও চিন্তা এলো। অসভ্য লোকটা কি করছে জানতে ইচ্ছে করলো। নিজের কৌতূহলী মনের এই স্পর্ধা দেখে টোটিনি নিজেই অবাক না হয়ে পারল না। আশ্চর্য, তাজিমকে নিয়ে সে কি করে ভাবতে পারে? ধুর। ভাবনার মাঝেই টোটিনির দৃষ্টি পড়ল বাড়ির গেটের দিকে। একটা গাড়ি ঢুকছে। গাড়িটা এক পলক দেখে সে চিনে ফেলল। বারান্দার রেলিং ধরে ঝুলে নিচে তাকালো। গাড়ি থেকে মোর্শেদ আর আফজাল নামার পর চন্দ্রমল্লিকা নামে। তাকে দেখে খুশিতে চেঁচিয়ে উঠল সে, আপা। চন্দ্রমল্লিকা ডাক শুনে উপরে তাকায়। বোনকে দেখে হেসে হাত নাড়ায়। টোটিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। দৌড়ে রুমে ঢুকেই আয়রা প্রশ্ন করল, কিরে দৌড়ে কোথায় যাচ্ছিস? টোটিনের সময় নেই যেন এমনভাবে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, মেঝো আপা এসেছে। কি বলছিস? আয়রা যেন হুট করেই চাচাতো ফুপাতো বোনগুলোকে ভুলে গেল। সেও টোটিনির পিছু পিছু রওনা হলো চন্দ্রমল্লিকাকে অভ্যর্থনা জানানোর জন্য। নিচে এসে টোটিনি দেখলো চন্দ্রমল্লিকাকে জড়িয়ে ধরে আছে তার মা। তা নিয়ে তাদের দাদি বেশ রেগে আছেন। তিনি আগে নাতনিকে জড়িয়ে ধরে খোঁজ খবর নেবেন ভেবেছিলেন।
ছেলের বউয়ের এই এত বড় কাজটা তিনি মেনে নিতে পারলেন না। অগত্যা অসহায় চন্দ্রমল্লিকাকে আর সবাইকে ভুলে দাদিকে নিয়ে ব্যস্ত হতে হলো। ইশারায় তটিনী আর আয়রাকে নিজের লাগেজ দেখিয়ে দিতেই দুজনে খুশি হয়ে গেল। বুঝতে পেরে যায় তারা যে রাতটা বেশ ভালো কাটবে। লাগেজটা নিয়ে আয়রা নিজের রুমে এলো না। তটিনীকে অবাক করে সে তাজিমের রুমের দরজায় কড়া নাড়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে তাজিম দরজা খোলে। ছেলেটা বোধহয় সবেমাত্রই গোসল সেরে বেরিয়েছে। কেন যেন তখন তাকে দেখতে টটিনির খুব ভালো লাগছিল, কিন্তু এই এত ভালো লাগার হঠাৎ উদয় হওয়ার কারণ কি সে বুঝে পায় না। নিজের ওপর খুবই বিরক্ত হয় সে। কী অদ্ভুত ব্যাপার, যে ছেলের জন্য সে এই বাড়িতে আসা বন্ধ করেছে, যার থেকে নিজেকে বছরের পর বছর লুকিয়ে রেখেছে, হঠাৎ আজ তার আশেপাশে থাকতেই কত ভালো লাগছে। তাকে একবার দেখলে আবারও দেখতে ইচ্ছে করছে। এত বছরে জমিয়ে রাখা রাগ ক্ষোভগুলো কোথাও যেন কর্পূরে ন্যায় উড়ে গেছে। মোট কথা সব মিলিয়ে টটিনী নিজের কাজে খুবই লজ্জিত। তাই আয়রাকে ব্যস্ততা দেখিয়ে জলদি সেখান থেকে চলে এলো। পেছনে দুই ভাই বোন কী নিয়ে আলাপ চালিয়ে গেল তা আর সে জানতে পারল না। দাদি থেকে 20 মিনিট সময় পর মুক্তি মেলে চন্দ্রমল্লিকার। মা, ফুপু, বাবা, চাচা সহ বাকি সব ভাই বোনের সাথে কথা বলে উপরে আসতে আসতে তার আরও কিছুক্ষণ সময় লেগে যায়। আয়রা সেই চাচাতো ফুপাতো বোনগুলো চন্দ্রমল্লিকাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। আয়রার কাছে আর প্রথমের মতো ভাও না পেয়ে তার রুম ছাড়ে। তবে যাওয়ার সময় আয়রা চাচাতো বোন নুহা নিজেদের মধ্যেই বলছিল, বাহ, এত সুন্দর একটা মানুষ। তাদের ফুপাতো বোন রূপসা সেটা শুনে ঠোঁট বাঁকা করে ব্যঙ্গ করে বলল, আরে ফুট, সব প্লাস্টিক। ইচ্ছে করেই কথাটা যেন শুনিয়ে বলল। আয়রা ভীষণ রেগে যায়। কিছু বলবে তার আগে চন্দ্রমল্লিকা তার হাত ধরে ফেলে। ইশারায় বোঝায় সবার সব কথা ধরতে নেই। এত ভালো মানুষের মধ্যে 2-3টে মন্দ মানুষের কথা নিয়ে ভাবার এত দরকার কি? ছোট ফুপু এসে সবাইকে চা সাথে আরও কিছু খাবার দিয়ে গেল। টটিনির চা দেখে মনে পড়ল সন্ধ্যা থেকে এত খারাপ লাগার আরেকটা কারণ হলো চা না খাওয়া। সে ঝটপট চা হাতে নিল। এরপর তারা 3 বোন গল্পে মেতে উঠল। একটু পরেই তানিয়া আর আনিকাও এসে পড়ল। এরপরই কাজিনদের আড্ডাটা জমে উঠল। বহুদিন পর সবাই একসাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালো। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর পালা এলো তখন দেখা গেল আয়রার ফুপাতো বোনরা আয়রার সাথে ঘুমাতে চলে আসে। আয়রা তাদের মুখের ওপর মানা করতেও পারে না। এদিকে তখন টটিনি কোথায় ঘুমাবে সেই নিয়ে যত সমস্যা দেখা দিল। টটিনির ঘুমানোর সমস্যাটা শেষ পর্যন্ত তাজিমের কানে গেল। টটিনি আর আয়রা তখন হলরুমে বসে আছে। তাজিম কখন এসে পাশে দাঁড়িয়েছে কেউ খেয়ালই করেনি। ঘুমাতে যাচ্ছিস না কেন আয়রা? আয়রা টটিনি দুজনে চমকে উঠল। তাজিমকে দেখে টটিনি সোজা বসে থেকেই উঠে দাঁড়িয়ে পড়ল। ব্যাপারটায় তাজিমের একটু হাসি পায়। টটিনি স্পর্শ দেখলো তার ঠোঁটের কোণে আড়াল করতে চাওয়া হাসিটা। এই তো ভাইয়া যাচ্ছি। শুনলাম রুম নিয়ে কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, আসলে রুষারা বলেছিল আমার রুমে ঘুমাবে, আর আমি আর তটিনি তো একসাথে ঘুমাবো বলে ঠিক করেছিলাম। সাফাদের রুম খালি নেই? ওরা সেখানে শোবে না। ও, বাড়িতেও কি আর রুম খালি নেই? আয়রা মাথা দোলায়, না খালি নেই। আর তাজিম এক পলক টটিনির দিকে তাকালো। মেয়েটা যে খুবই বিরক্ত আর অস্বস্তি বোধ করছে তা সে ভালোই বুঝতে পারছে। আচ্ছা, ওরা যেহেতু তোর রুমে ঘুমাবে তবে ওরা সেখানেই ঘুমাক। তুই ওকে নিয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়। ওমা, তবে তুমি কোথায় শোবে? তাজিম নিজের ফোনের স্ক্রিনে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আমি চন্দ্রদের বাসায় যাচ্ছি। আয়রা যেন কথাটা শুনে বেশ অবাক হলো। উৎকণ্ঠা নিয়েই বলল, চন্দ্র ভাইয়াদের বাসায় যাবে মানে কি? তুমি তো ভাইয়া না থাকলে সেই বাসায় যাও না। চন্দ্র দুপুরে এসেছে, বাড়িতেই আছে। আচ্ছা আমি যাচ্ছি, তোরা আমার রুমে চলে যা। কাউকে কিছু বলার দরকার নেই, গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়। মাকে বলে রেখেছি কেউ ডিস্টার্ব করবে না। তাজিম চলে যেতেই টটিনি হুট করে কেমন খালি খালি অনুভব করছিল। বাবার মনে হচ্ছিল কি যেন একটা নেই। আবার একটা নতুন ভালো লাগায়ও কেন যেন মন ছেয়ে গেল। তাজিমের রুমটা বেশ বড়, গোছানো আর পরিপাটি। ছেলেদের রুম এত সুন্দর হয় টটিনি বোধহয় জানতো না। আফজাল আর মোর্শেদ খুব অগোছালো ধরনের। আফজাল যদিও কম, মোর্শেদ যেন একটু বেশি অগোছালো। ভাইদের অগোছালো স্বভাব দেখে টটিনি ভেবেই বসেছিল সব ছেলেই এমন। আসলে তা নয়, কিছু ছেলেও বোধহয় ঘর গুছিয়ে রাখতে জানে। বিছানায় যখন গা এলিয়ে দিল তখন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল তার। এই বালিশ আর বিছানা সব কিছুতে তো তাজিমের ছোঁয়া আছে।
উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে দূর করার জন্য চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেও লাভ হলো না। সেখানেও তাজিমের প্রতিচ্ছবি ভেসে উঠল। তড়িৎ গতিতে চোখ মেলে সে মনে মনে আওড়াই। ধুর ধুর ধুর। টোটির মাথাটা সেই সকাল থেকে হালকা ধরে আছে। গত রাতে হাবিজাবি চিন্তাভাবনা করে ঠিকমতো ঘুমায়নি মেয়েটি। শেষ রাতে যাও চোখ লেগে এসেছিল 5টা বাজতেই আবার হবু ডাকাডাকিতে উঠতে হলো। সবাই মিলে একসাথে নামাজ আদায় করে আবারও যখন একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সে, তখন আয়রা আর তাকে ঘুমাতে দেয়নি। ভালো সুযোগ পেয়ে তারা দুজন, আনিকা, তানিয়া আর চন্দ্রমল্লিকা সহ বসে চন্দ্রমল্লিকার আনা লাগেজটা খুললো। তারপর যার যার জন্য আনা উপহার সামগ্রী যা যা ছিল সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। এরপর আড্ডায় ব্যস্ত হয়ে তো আর ঘুমানি হয়নি, তাই এখন তার মাথাটা ব্যথায় টনটন করছে। ছোট ফুপু করা লিকারের 1 কাপ চা দিয়ে গেছেন কিছুক্ষণ আগে। টোটিনি একটু একটু করে সেই কাপে চুমুক দিচ্ছে আর বাইরে লনের দিকে তাকিয়ে আছে। চা শেষ করে উঠবে যখন, তখন দেখলো মেন গেট দিয়ে তাজিম প্রবেশ করছে। তাকে দেখে টোটিনি নড়ল না, অপলক তাকিয়ে থাকে তাজিমের দিকে। তাজিমও তখনই চোখ তুলে তার দিকে তাকালো। অমনি ধরা পড়া চোরের মতনও টোটিনি সেখান থেকে সরে পড়ল। সেখান থেকে সময় মতো সরে এলেও মাথা থেকে আর তাজিমের ভূত যাচ্ছিল না। এক সকাল পুরোটা তাজিমের খেয়ালেই কাটালো। আর আশ্চর্যজনকভাবে এর মধ্যে একটিবারও তার মাথা ব্যথা অনুভব হলো না, বরং একটু ভয়, তারই সাথে অদ্ভুত অন্যরকম মিষ্টি একটা অনুভূতিময় চিন্তায় মত্ত ছিল। তার মনে মনে এমন এমন ভাবনা আসছিল যা সে কখনোই ভাবতে চায়নি, কিংবা সেসব চাওয়ার মতোই ছিল না। অথচ আজ কোনো অলক্ষ্যে যে সে এসব ভেবে যাচ্ছে, সে তার এসব চিন্তাভাবনা আর অনুভূতির কথা মরে গেলেও কাউকে বলতে পারবে না। ভাগ্যিস কেউ কারো মন পড়তে পারে না, নয়তো টোটিনের কি হতো। দুপুরের দিকেই আয়োজন জমে উঠল। একে একে অনেক অতিথি আসতে লাগলো। এর মধ্যে বেশিরভাগকে টোটিনি চেনে না। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই যে যার মতো ছুটাছুটি শুরু করে দেয়। কে কার আগে তৈরি হবে এমন একটা প্রতিযোগিতা লেগে যায়। সেই সকলের সাথে টোটিনি তাল মিলিয়ে চলতে পারল না। সন্ধ্যার একটু পরে যখন সবাই চাকচমক পোশাক পরিধান করে সুন্দর করে সেজে তৈরি হতে গেল, মেহেন্দি উপলক্ষে মেয়েরা সবাই লেহেঙ্গা পরবে। সবার মতো সেই লাল আর সবুজের মিশ্রণের লেহেঙ্গাটা টোটিনি যখন পরে আয়নার সামনে দাঁড়ালো, তখন তার নিজেরই কেমন লজ্জা লাগছিল। বারবার মাথায় ওই একজনই এসে তাকে লজ্জায় ফেলছিল। একসময় লজ্জা শরমকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে সে দৃঢ় প্রতিজ্ঞা করলো, আর এসব উল্টোপাল্টা ভাববে না। মানুষটার থেকে 10 হাত দূরে থাকতে হবে কম করে হলেও। ভুলে গেলে চলবে না, সে শত্রু। রুম থেকে বেরোতেই টোটিনির প্রতিজ্ঞাটা নড়ে গেল। আগের মতো দুরু দুরু বুক কাঁপা। হঠাৎ দেখা হলে কেমন লজ্জা বা অস্বস্তিতে পড়তে হয় এই ভেবেই অস্থিরতা শুরু হয়ে গেল তার। বোনদের সাথে তাই দল বেঁধে ডালা নিয়ে ছাদে গেল না। সবাই যখন উপরে উঠল, নিচে যখন টুকটাক 2-1 ঘুরছিল, তখন সে ধীর পায়ে সিঁড়ির কাছে এগিয়ে গেল। ভারী লেহেঙ্গাটা একটু উপরে তুলে ধরে সিঁড়িতে 1 পা ফেলতেই পেছন থেকে সেই ভারী গলার শটটা শুনতে পাই। সাহায্য লাগবে? আকস্মিক চিরচেনা গলার শটটা শুনতে পেয়ে চমকে উঠল টোটিনি। চট করে পেছনে ঘুরতে নিলেই পা পিছলে পড়তে নাই। অমনি পেছনের মানুষটা তাকে আগলে নেয়। টোটিনি ধাতস্থ হয়ে দ্রুত সরে আসে মানুষটার কাছ থেকে। দ্রুত মাথা নেড়ে বলে, না, লাগবে না। তাজিম আর কিছু বলল না, তবে দাঁড়িয়ে রইল আগের মতোই। টোটিনিও উপরে আর উঠল না। তাজিমকে উপরে ওঠার জায়গা করে দিয়ে কিছুটা সরে দাঁড়ালো। তারপরেও যখন তাজিম গেল না, তখন টোটিনি তার দিকে সরাসরি তাকালো। কি হলো, যাচ্ছেন না যে? তাজিম যেন কৌতুক করে বলল। কোথায় যাব? কিছুটা বিরক্ত হয়ে টোটিনি জবাব দিল, কোথায় আবার? ছাদে যাওয়ার কথা বলছি। ও ছাদে যাব তো, তুমি আগে যাও, আমি পিছনে আসছি। তোমার যা অভ্যাস বলা তো যায় না, 2 সিঁড়ি গেলে আবারও না পা ফসকায়। আমি আগে চলে গেলে তখন ধরবে কে? টোটিনি কথাগুলো শুনে হতাশ চোখে তাকিয়ে রইল তাজিমের দিকে। না, বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। লোকটা সে আগের মতোই রয়ে গেছে। সুযোগ পেলেই তাকে কথা শোনাতে ছাড়ে না। এখনই আবার বুঝি না ডেকে বসে, এই ভেবে সে পা বাড়ালো। প্রতি সিঁড়িতে খুব সাবধানে পা ফেলে সে ছাদে উঠল। আর সে এই পুরোটা সময় একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। পেছনে দাঁড়িয়ে থাকা তাজিমের অস্তিত্ব এত কাছ থেকে অনুভব করছিল সে, যে তার বাদবাকি সব সে ভুলে গিয়েছিল। কড়া পুরুষালীর পারফিউমের ঘ্রাণটাও তাকে আরও বেশি বেসামাল করে দিচ্ছিল। টোটিনের হুট করেই আফসোস হচ্ছিল, নিজের জন্য নয়, তাজিমের জন্য।
একটা এত সুন্দর, বলতে গেলে অনেক বেশি সুদর্শন যুবকটা এত বিশ্রী ভাষার অধিকারী কেন? হ্যাঁ, টোটিনির কাছে তার ভাষা বিশ্রী লাগে, খুব খুব খুব। মেহেন্দি অনুষ্ঠানটা বেশ জমজমাট ছিল, সবাই বেশ হই হুল্লোড় করছিল, বড় ছোট সবাই পুরো অনুষ্ঠানটা উপভোগ করছিল খুব করে। আর টোটিনি তাদের এই আনন্দ উল্লাস দেখে দুঃখী মুখ করে বসে থাকলো। তার একটা সময় বুক ভাঙা কান্না আসছিল, কিন্তু কাঁদলো না। তার নিজের ওপর রাগ হচ্ছিল বারবার। একটা অভদ্র লোককে নিয়ে এত ভাবার কি দরকার তার? কেন সে এত বেশি ভাবছে তাকে নিয়ে? তার চিন্তা ভাবনা, মন মানসিকতা এমন কেন? দুদিন আগেও যার জন্য সে ফুপুর বাড়িতে আসতো না, সে তাদের বাড়িতে গেলে লুকিয়ে থাকতো। বড় কথা, যাকে সে অনেক অনেক বেশি ঘৃণা করত, তাকে নিয়েই কেন এত সব ভাবছে সে? হাত পা কেন ঠান্ডা হয় তার কথা ভাবলে? কেন তার কাছাকাছি গেলে বুক কাঁপে? কেন তাকে নিয়ে ভাবতে ভালো লাগে? নাচ গান এসবের মাঝপথেই টোটিনি ছাদ ছাড়ল। তার এসব আনন্দ সইছে না, ভালো লাগছে না কিছুই। নিচে এসে আয়রার রুমের দিকে এগিয়ে যাওয়ার সময় টোটিনিকে টিনি বলে ডেকে উঠল একজন। সেই একজনকে চিনতে টোটিনির অসুবিধা হলো না। টিনি তো একজনই ডাকে তাকে, মোর্শেদ ভাই। পেছন ফিরে দেখলো মোর্শেদই দাঁড়িয়ে আছে, তবে সাথে আরও একজন মানুষও আছে, যে মানুষটার জন্য বর্তমানে টোটিনির অন্তরে শান্তি নেই। তাকে দেখে টোটিনি আবার ঘুরে দাঁড়ালো। পেছন থেকে মোর্শেদ এবার জোরে ডাকলো আগের তুলনায়। টিনি, আমি ডাকছি তো তোকে। টোটিনি পুনরায় পেছনে তাকালো। মোর্শেদ ভাই রেগে যাচ্ছেন বোধ হয়। এই মানুষটা শান্ত থাকলেই ভালো, রাগানো ঠিক হবে না। তাই সে আর অন্যদিকে না গিয়ে বরং মোর্শেদের কাছে এগিয়ে এসে বলল, বলো ভাইয়া। তুই ব্যস্ত? না। বেশ বেশ, তবে এক কাজ কর, জিমের সাথে একটু যা তো। টোটিনি আকাশ থেকে পড়লো বোধ হয় এই কথা শুনে, ভ্রুকুচকে বলল, কার কাছে? কোথায় যাব? আহা, তাজিমের সাথে যা। ছেলেটা একা হাতে কত কাজ করবে বল? আমার একটা কাজ থাকায় যেতে পারছি না, তুই একটু যা না। কিন্তু কেন? দাদির পেটে ব্যথা উঠেছে, এখন তার ওষুধ আনতে বাড়ি যেতে হবে। তো অন্য কাউকে বলো। অন্য আর কে যাবে? যাকে বলছি সে বলছে ব্যস্ত আছে। তুই তো ব্যস্ত নেই, তুই যা না, তাজিম যাবে তোর সাথে। এইখানে আশেপাশে পাওয়া যাবে না ওষুধটা? দাদি বারবার বলছে সে তার ওষুধগুলোই খাবে, আশপাশ থেকে কিনে আনতে পারলে তো হতোই। সে আরও বলেছে বাড়িতে তার কি একটা কাপড় আছে সেটাও আনতে। তুই যা, জিজ্ঞেস করে নে কোনটা, তারপর গিয়ে নিয়ে আয়। কিন্তু আমি কেন? যা না, তাজিমের সাথে যা। তাজিমকে চোখ বন্ধ করে ভরসা করতে পারিস। টোটিনি মোর্শেদের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ বন্ধ করে ভরসা করতে পারবে কিনা সে জানে না, তবে এখন চোখ বন্ধ করলে সে ওই তাজিমকেই দেখতে পায়। টোটিনি তাজিমের দিকে তাকালো। তাজিম এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। সে তাকাতেই চোখে চোখ পড়ল, আর অমনি লজ্জায় মুখ অবনত হলো তার। বাইরে বের হতেই টোটিনির মনটা ভালো হয়ে গেল। আশেপাশে তেমন কেউ নেই, কি নিলিবিলি সবটা। এই এত সুন্দর আলোকসজ্জার, রঙিন কাপড়, বাহারি রঙের ফুলে সাজানো গার্ডেনে হাঁটতে অসম্ভব ভালো লাগছে তার। ভাবে দুটো ছবি তুললে মন্দ হয় না, কিন্তু ছবিটা তুলে দেবে কি? পাশে হাঁটতে থাকা তাজিমের দিকে এক পলক তাকিয়ে সে চোখ সরিয়ে নেয়। তাজিমকে বলা যাবে না, মোটেও না। তাজিমকে না বললেও তাজিম বোধহয় বুঝতে পারে। টোটিনির সুন্দর মুখটার দিকে তাকে মৃদু হেসে বলে, ছবি তুলবে টোটিনি? আহা, এমন মিষ্টি মধুর করে আগে কি কেউ তার নামটি ডেকেছিল? টোটিনির মনে হলো এই ডেকে ডেকে হলেও মানুষটা তার মন জয় করে নিতে পারবে। টোটিনির এটাও মনে হলো আগে তাকে বুঝে ডেকে তাজিম ভালোই করেছে, নয়তো সেই অল্প বয়সেই কারো কঠিন অসুখ হতো তার। আচ্ছা, তখনকার অসুখটা এখন হচ্ছে না তো? না না না, চাই না তার এই অসুখ। সে অসুখ কাতরে, তার শুধু সুখী লাগবে। তাই হয়তো এত মধুর আহ্বান উপেক্ষা করতে পারল সে। তাজিমকে পরোয়া না করে গটগট পায়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হলো। তাজিম তাকে একটুও দুঃখ পেল না। তাজিম তাতে একটুও দুঃখ পেল না, যেন সে জানতো এমনই হবে। আর টোটিনি না বললেও চুপচাপ পকেট থেকে ফোনটা বের করে পেছন থেকেই হেঁটে চলা টোটিনির 2-3টে ছবি তুলে নিতে কিন্তু সে বলল না। গাড়ির কাছে সে টোটিনি দেখলো ভেতরে ড্রাইভার বসা আছে। ওপরে ওপরে তা নিয়ে খুশি হলো, ভেতরে ভেতরে তার বারবার মনে হচ্ছিল যদি সে আর তাজিম একা থাকতো
তবেই ভালো হতো। নিজের এই ভেতরের এই দুষ্ট চাওয়াটাকে সে তাই শাসিয়ে উঠল। আজ তো এক বেহায়া মন বলে ভৎসনা করলো। তাজিম এগিয়ে এসে পেছনের দরজাটা খুলে দিল। যখন তখন তার এই ভালো মানুষ সেজে থাকা আর হলো না। মনটা গলতে থাকে তার অবিরত। লজ্জায় তার মাথা নত হয়। ছিছি, শেষমেশ কিনা শত্রুকে মন দিতে হলো। এর থেকে আর লজ্জাজনক কিছু আছে? ঠোঁটিনি মনে মনে ঠিক করে ফেললো বাড়ি গিয়ে সে আর ফিরবে না। তো আমাদের বাড়ি গিয়ে থাকবে, দরকার পড়লে তবুও আসবে না। সে এই পুরুষটির ধারে কাছেও আর আসবে না। অপ্রিয় মানুষটাকে ভালোবেসে মোটেও নিজেকে কলঙ্কিত করবে না। সেটা হেলান দিয়ে বসে চোখ বুজে ফেলতেই সে অনুভব করলো পাশে আরেকজন এসে বসেছে। চমকে উঠে চোখ মেলে পাশে তাজিমকে দেখে আরেক দফা চমকায় সে। হড়বড়িয়ে বলে ওঠে, আপনি এখানে কেন? সামনে ড্রাইভারের পাশে গিয়ে বসুন। তাজিম সেই কথা ধার ধারে না, বরং হাত পা ছড়িয়ে আরাম করে বসে। টোরিনি রাগ হয়, গম্ভীর মুখে বলে, আপনাকে কিছু বলেছি, শুনেছি। তাহলে এখনো এখানে বসে আছেন কেন? তাজিম একটু নড়ে চড়ে বসলো, খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, লিসেন, আজ সারাদিন আমার অনেক ধকল গেছে। আই এম টায়ার্ড নাও। পেছনে হাত পা ছড়িয়ে আরাম করে বসবো এখন, বিকজ আই রিয়েলি নিড রেস্ট। বেশ, তবে আমি সামনে বসছি। ইয়া শিওর ইউ ক্যান, বাট আতিক মানবে না। কি রে আতিক, পাশে মেয়ে মানুষ বসলে তোর সমস্যা নেই তো? আতিক দ্রুত মাথা নেড়ে বলল। আছে ভাই, সমস্যা আছে। তাজিম মুখ দিয়ে একটা আফসোসের সুর বের করে বলল, ইস, বেচারাটা পাশে মেয়ে মানুষ নিয়ে বসতে পারে না। তো টিনি, তোমাকে বোধ হয় আমারই রাখতে হবে। টোরিনি উত্তর করলো না। আগের মতো চোখ বন্ধ করে একদম চুপ করে গেল। এই এতটা পথে একবারও চোখ মেলে পাশে থাকা তাজিমকে তাকিয়ে দেখল না, কোনো কথাও বলল না, শুধু সবটা অনুভব করে গেল। পাশে থাকা অপছন্দের মানুষটাকে প্রাণ ভরে অনুভব করলো। বাড়ি এসে অপ্রয়োজনীয় সব কিছু নিয়ে তাজিমের হাতে তুলে দিয়ে সে বিনয়ের সাথে বলল, সব দেওয়া আছে এই ব্যাগে, নিয়ে যেতে পারেন। তাজিম ভ্রুকুচকে বলল, অর্থাৎ? আমি আর যাচ্ছি না, তাই। কেন? সেটা বলার প্রয়োজন বোধ করছি না। আচ্ছা ঠিক আছে। তাজিম কোনো কথা না বাড়িয়ে ব্যাগ নিয়ে চলে গেল। টোটিনি অবাক হয়ে চৌকাঠে দাঁড়িয়ে রইল। আশ্চর্য, মানুষের কাছে তার যাওয়া না যাওয়া নিয়ে কোনো ভাবান্তর হলো না, অথচ সে কিনা তাকে নিয়ে আনমনে কত কিছু ভেবে চলেছে। ভাঙা মন নিয়ে দরজাটা যখন বন্ধ করলো, তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে তাজিমের হাস্যজ্জ্বল মুখটা দেখা গেল। টোটিনি কিছু বলবে তার আগে এসে বলে উঠল, ব্যাগে সব তো দেওয়া নেই। টোটিনি অবাক হয়ে বলল, সব দেওয়া নেই মানে? সবই দেওয়া হয়েছে, ভালো করে দেখেছেন তো? দেখেছি, কিন্তু কিছু মিসিং। আরও কিছু আমার সাথে করে নিয়ে যাওয়ার কথা। আর কি? তাজিম চমৎকার এসে বলল, তুমি ছাড়া আর কি? ভালোবাসা আর ভালো লাগা, এই দুটো আসলে কি? আচ্ছা, কোনটা বেশি সুন্দর এবং বেশি অর্থ বহন করে? ভালোবাসা। এই ভালোবাসা কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে বহু জনের কাছে বহু উত্তর পাওয়া যাবে, কিন্তু টোটিনি চাইছে নিজের কাছ থেকেই এই ভালোবাসার সংজ্ঞা বের করতে। নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সে ভালোবাসা চিনতে চায়, অথচ কোনোভাবেই বুঝে উঠতে পারছে না আদৌ কি সে ভালোবাসে কাউকে। যদি ভালোবেসে থাকে তবে তো তার জানার কথা, যেহেতু জানে না তাই সে ভালোবাসে না তাজিমকে। আর তার তাজিমকে ভালোবাসতে হবে কেন? তাজিম কখনোই টোটিনির স্বপ্নপুরুষ হতে পারে না। দুদিন একটু বড় ভালো কথা বলেছে বলে তো আর সে সত্যি ভালো হয়ে যায়নি। ছাদ থেকে গান বাজনার আওয়াজ ভেসে আসছে। টোটিনির ইচ্ছে করছে ছাদে গিয়ে সাউন্ড বক্সটা ভেঙে আসতে, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। গা থেকে ভারী সাজ পোশাক ছেড়ে টোটিনির সুতির সালোয়ার কামিজ পরে নিল। মাথা আবার ধরে আসছে। উফ, কোথায় গেলে যে একটু শান্তি পাওয়া যায়। দরজায় নখ হচ্ছে, চন্দ্রমল্লিকার গলা শোনা যাচ্ছে। টোটিনি উঠে গিয়ে দরজাটা খুলে দিতেই চন্দ্রমল্লিকা তাকে দেখে চোখ কপালে তুলে বলল, এ কি তোর এই অবস্থা কেন? শ্বাস তুললি কেন? ড্রেসও চেঞ্জ করে ফেলেছিস? এই তোকে না বললাম সবাই একসাথে ছবি তুলবো? এখনো একটাও ছবি তুলতে পারলাম না, তুই সব সাজগোজ নষ্ট করে বসে আছিস। এমন বেরসিক কেন তুই? টোটিনি বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, মাথা ব্যথা করছে খুব। সে কি মাইগ্রেনের ব্যথাটা? তেমনই মনে হয়। ওষুধ খেয়েছিস? না। আশ্চর্য, মাথা ব্যথা করছে আর তুই ওষুধ না খেয়ে বসে আছিস। খাবার খাসনি বোধহয়। দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। খালি পেটে ওষুধ খাওয়া ঠিক নয়।
চন্দ্রমল্লিকা চলে যেতেই টটিনি চোখ বুঝলো। তখন কি নাচরবান্দা হয়েই না ছিল তাজিম। এক প্রকার জোর করে এনেছে তাকে। এক মুহূর্তের জন্য কত বড় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিল সে। থাক, টটিনি আর সেসব ভাবতে চায় না। তার ভীষণ কষ্ট হচ্ছে। এত বাজে অনুভূতি হচ্ছে কেন তার? তাজিম তার অপছন্দের মানুষ, হুট করে পছন্দের হয়ে গেল কেন? এক অন্যরকম অপরাধ বোধ থেকে টটিনির চোখ ভিজে আসে। নিজেকে নিজেই তিরস্কার করে। তার মনে হতে থাকে সে এই ভুবনের সবচেয়ে বাজে মেয়েটা। তাজিমকে ভালোবাসতে চায় সে। এর থেকে বড় অপরাধ আর কি আছে? পুরনো বন্ধুদের সাথে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল তাজিম। তখনই সেখানে উপস্থিত হয় তার ফুফাতো বোনের ননদ মৈথি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত আছে। হতদরিদ্রদের জন্য কাজ করে। সমাজসেবা তার পেশা হয়ে উঠেছে বলে তাকে সমাজসেবক বললে ভুল হবে না। মেয়েটি গত 2 বছর থেকে তাজিমকে পছন্দ করে। পারিবারিকভাবে তাদের দুজনের বিয়ের আলোচনাও চলছে। আয়রার বিয়ের পর হয়তো তাজিমের বিয়েও হবে। তাজিমের মা পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করেছেন আরও আগেই। মৈথিকে তার খুব পছন্দ, তাই হয়তো ছেলের মত নেওয়ার কথাও ভাবছেন না। তাছাড়া এত সুন্দর, শিক্ষিত ও কর্মঠ মেয়েকে তাজিমও নিশ্চয়ই অপছন্দ করবে না, তাই তিনি নিশ্চিন্তে আছেন। এদিকে তাজিম তার মায়ের হাবভাব বুঝতে পেরে বেশ কয়েকবার তাকে নিজের কর্মব্যস্ততা দেখিয়ে এসব আলোচনা বন্ধ করতে বলেছে। তার মা তাই ছেলের সামনে এসব নিয়ে কথা না তুললেও পেছনে ঠিকই মৈথিকে ছেলের বউ করে ঘরে তোলার ব্যবস্থা করছে। আপনাকে তো দেখা যায় না আজকাল, খুব বেশি ব্যস্ত? তাজিম মৈথির কথা শুনে হাসলো। সেই হাসি মুগ্ধ চোখে তাকিয়ে দেখলো মৈথি। ছেলেটা এত সুন্দর, এই এত সুন্দর ছেলেটা কবে তার হবে? একান্তই তার। কখন এসেছো? মৈথির উদ্দেশ্যে তাজিম বলল। আরও আগে। আপনি তখন ছিলেন না, বাইরে কোথাও গিয়েছিলেন নাকি? তাজিমের হঠাৎই টটিনির কথা মনে পড়ে। মেয়েটা কি রাগ করে ফেললো খুব? এই মেয়েটাও না, এত রাগ জেদ সব তার তাজিমের সাথেই করতে হয়। আশেপাশে তো কোথাও নেই, আসেনি ছাদে। কোথায় হারালেন? তাজিম সৌজন্যের হাসি হেসে বলল, কোথাও না। তুমি খেয়েছো? ডাকছে বোধ হয় খাবার খাওয়ার জন্য। না খেলে চলো। একসাথে খেতে বসলে যাব। আচ্ছা চলো। ভোর রাতে টটিনির ঘুম ভাঙলে ওয়াশরুম হয়ে আসে সে। পুনরায় বিছানায় শুয়ে পড়তেই দরজার বাইরে ফিসফিস করে কারো কথা বলার শব্দ শুনতে পেল। কান খাড়া করতেই বুঝতে পারে একজন পুরুষ আর একজন নারী কথা বলছে। নারী কণ্ঠটা না চিনলেও সে পুরুষ গলাটা চিনতে পারে। তাজিম এত রাতে কার সাথে কথা বলছে? কৌতূহল জাগে টটিনির মনে। পাশে ঘুমিয়ে থাকা চন্দ্রমল্লিকাকে এক পলক পরক করে নিয়ে সে বিছানা ছাড়ে। গুটিসুটি পায়ে এগিয়ে যায় দরজার কাছে। শুনতে পায় মেয়েটা বলছে, বিয়েটাই ডিসেম্বরেই হচ্ছে তবে। নট শিওর, তবে মা তো পারে না এখনই তোমাকে ছেলের বউ করে আনে। নারী কণ্ঠের প্রাণোচ্ছল হাসির শব্দ হলো। মন ভরে হাসছে মেয়েটা। টটিনির হুট করে মনটা খারাপ হয়ে গেল। বিশ্রী এক অনুভূতি হতে লাগলো তার। মেয়েটি কে তা জানার জন্য মনটা আকুপাকু করতে লাগলো তার। হিল জুতোর খটখট শব্দ শুনে সে বুঝতে পারল তারা প্রস্থান করছে। কি মনে করে আলতোভাবে দরজাটা খুলে সে সামনে তাকালো। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তবে তাজিম নেই পাশে। সে কোথায় গেল? কি ব্যাপার, ঘুমাওনি? টটিনি কেঁপে উঠল। পেছন ফিরে দেখলো দেওয়ালে হেলান দিয়ে তাজিম দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও তার অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয়। এখনও পাঞ্জাবি ছাড়েনি গা থেকে, শুধু হাতাটা গুটিয়ে রেখেছে। তাতে নিঃসন্দেহে তাকে সুদর্শনই লাগছে। টটিনি যে তাকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করছে তা তাজিম বুঝতে পারে। বুঝতে পেরে ঠোঁট টিপে হাসে। চোখের ইশারায় কিছু বলে টটিনিকে। টটিনি লজ্জা পায় তাতে, আর একবারও তাজিমের দিকে না তাকিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ভেতরে এলে রুমে থাকা আয়নায় চোখ পড়ে তার। সেদিকে তাকিয়ে কিছু সময় সে কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। অতঃপর বিছানায় বালিশের দিকে তাকাই। দোপাট্টা নামক বস্তুটা অবহেলায় তার নিচে পড়ে আছে। আজ সকালে টটিনির একটু দেরি করেই ঘুম ভাঙে। ঘুম ভাঙতে সে ভীষণ অবাক হয়। তার বিছানায় একটা রূপবতী মেয়ে বসে আছে। টটিনিকে জাগতে দেখেই হাসলো। কি ব্যাপার, বিয়ে বাড়িতে কেউ এতক্ষণ ঘুমায়? অপরিচিতা মেয়েটির এমন কথা টটিনির হজম হলো না। বলা চলে কিছুটা বিরক্ত হয় সে। মেয়েটি নিজের মতোই বলতে লাগলো, আমি মৈথি, আয়রার ভাবি। টটিনি চমকে উঠল। আয়রার ভাবি মানে?
রুহান তো সবে টেনে পড়ে। এই বয়সে এত বড় মেয়েকে সে বিয়ে করলো কখন? কি আবল তাবল বলছে মেয়েটা। মৈথি হেসে উঠল টোটিনির ভাবুক মুখ দেখে, বলল, তুমি পিচ্চি রোহানের কথা ভাবছো? আরে ধুর, ও তো আমার ছোট দেবর। আমি ওর বড় ভাইয়ের কথা বলছি। তাজিমকে চেনো? ওর বউ। টোটিনি পাথরের মতো জমে গেল। তাজিম বিবাহিত? কই, সে তো জানে না। অবশ্য এতগুলো বছর কোনো যোগাযোগ ছিল না। তাছাড়া বিয়ের বয়স তাজিমের আরও আগেই হয়েছে। টোটিনি আর ভাবতে পারছে না, মাথা ধরেছে তার। আচ্ছা, মেয়েটা মস্করা করছে না তো? মৈথি আপু দুষ্টুমি করছে রে। ওদের বিয়েটা এখনো হয়নি, আমার জন্য আটকে আছে। আমারটা শেষ হতেই ওদেরটা হবে। আয়রার কথা শুনে টোটিনির মনে আরও বেশি দুঃখ জাগে। মৈথি মেয়েটা খিলখিল করে হাসছে। টোটিনি বুঝতে পারছে না এত খারাপ লাগছে কেন তার। এটা কেমন অদ্ভুত না? নিজেকে আড়াল করতেই সে বলে উঠল, ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। জলদি যা, তুই এত লেট সব কিছুতে। টোটিনি হাসলো। ভেতর থেকেও কেউ একজন বলে উঠল, আসলে তুই লেট রে তটিনি, তুই একজনের জীবনে প্রবেশ করতে খুব দেরি করে ফেলেছিস। আজ আয়রার হলুদ অনুষ্ঠান। বাড়িতে আয়োজন এবং অতিথি দুটোর পরিমাণই বেড়েছে। সবার সকালে নাস্তা খাওয়া হলেও টোটিনির বাকি ছিল। একা টেবিলে বসে খেতে তার ইচ্ছে করছিল না। চন্দ্রমল্লিকা তাই তাকে ডেকে নিয়ে হলরুমের সাথে লাগোয়া খোলা বারান্দায় নিয়ে বসালো। সেখানে সব ভাই বোন মিলে আড্ডা দিচ্ছিল। টোটিনিকে খাবার প্লেট হাতে দেখে মোর্শেদ চোখ মুখ কুঁচকে ফেলল। এই টিনি, বাড়িতে যেমন অনিয়ম করতি এখানেও তেমন শুরু করেছিস? আঙ্কেল, জ্ঞান নেই তোর? এই সময় কেউ সকালের খাবার খায়? টোটিনি ধমক খেয়ে চুপচাপ বসে থাকলো। পরোটা ছিঁড়ে মুখে দেওয়া হলো না আর তার। আশ্চর্য, বসে আছিস কেন? জলদি খাওয়া শেষ কর। এটা আবার কেমন অভ্যাস, খাবার প্লেট নিয়ে বসে থাকা? টোটিনি খাওয়া শুরু করলো। ধুর, কোথাও যেন তাল কেটে গেছে, সুর হারিয়ে গেছে। কিছুই ভালো লাগে না তার। ইচ্ছে করে গলা ছেড়ে কাঁদতে। উফ, এত দুঃখ হচ্ছে কেন তার? সে আর চোখে পাশে তাকালো। তাজিম আর মৈথি পাশাপাশি বসে আছে আর কি নিয়ে খুব হাসছে। একটু দূরে থাকায় হাসির কারণটা জানতে পারল না সে। অবশ্য জানতে চায়ও না। একটা পরোটা কোনো মতে গিলে সে উঠে পড়ল। চলে আসতে নিলে শুনতে পাই, এই বুচি, কোথায় যাও? বুচি? আবার বুচি? ভরা মজলিসে হাসির রোল পড়ে গেল। সবাই টোটিনিকে নিয়ে হাসতে লাগলো। কতদিন পর তাকে তাজিম বুচি বলে ডাকলো। হাসবে না সবাই? টোটিনির এত কষ্ট হলো। ছিছি, যে মানুষ তাকে ভরা মজলিসে অপমান করে সে কিনা তাকে এইভাবে গুরুত্ব দিচ্ছে। টোটিনি নিজেকে ধিক্কার জানাই। অভাব পড়েছিল, পুরুষ মানুষের অভাব পড়েছিল। এই অশুভটাকে কেন মন টানলো? হাই, কি লজ্জা, কি লজ্জা। মৈথি উঠে এলো, টোটিনিকে বলল, বাহ, তোমার সব নামই তো ভারী সুন্দর, তটিনী আর বুচি। রাগ সামলাতে পারল না টোটিনি, শক্ত গলায় জবাব দিল, আমার নাম তটিনী। এসব বিশ্রী লোকেদের দেওয়া বিশ্রী নাম আমার হতে যাবে কেন? থমথমে একটা পরিবেশ তৈরি করে সেখান থেকে চলে আসার পর টোটিনির মনে হলো বেশ ভালো কাজ করেছে সে। হালকা লাগছে। নেই তার মানে কোনো অনুভূতি নেই তার তাজিমের প্রতি। আহ, কি শান্তি। রাত 8টা বাজে তখন। এলোমেলোভাবে শাড়ি পরে টোটিনি আয়রার রুমের বিছানায় বসে আছে। রুমটা খালি। টোটিনি সবার উপরে রাগ করে পার্লারে সাজতে যায়নি। সবাই গিয়েছে, শুধু সে বাকি রয়ে গেছে। শাড়ি টোটিনি ভালোই পরতে পারে, কিন্তু আজ কেন যেন পারছে না। বারবার সব তালগোল পেঁচিয়ে যাচ্ছে। রাগে তাই কোনো মতে শাড়ি পেঁচিয়ে বসে আছে। হাতে মোবাইল ফোন নিয়ে বসে আছে। মেজো আপাকে কল দিবে ভাবছে, কিন্তু সংকোচ হচ্ছে। তখন তো ওর সাথে গেল না, এখন সমস্যার কথা বলা ঠিক হবে? টোটিনির ভাবনার মাঝেই খট করে রুমের দরজা খুলে কেউ একজন প্রবেশ করলো। বাইরের আলোর প্রতিফলনে একটু পুরুষের ছোঁয়া পড়তেই কেঁপে উঠল টোটিনি। তাজিমকে দেখে যেন সেই কাঁপাকাঁপি আরও বাড়ল। তাজিম অবশ্য ফিরেও তাকায় না টোটিনির দিকে। তার চোখ মুখ গম্ভীর। আয়রার বিছানার ওপর কিছু প্যাকেট পড়েছিল, সেসব নিয়ে চলে যাচ্ছিল। তার এমন ব্যবহার টোটিনির একটুও পছন্দ হলো না। বিড়বিড় করে বলল, অসভ্য একটা। বিড়বিড় করে বললেও বোধ হয় একটু জোরেই বলে ফেলে সে কথাটা, কেননা তাজিম শুনতে পায়। আর তাতেই দাঁড়িয়ে পড়ে। পেছন থেকে টোটিনির দিকে তাকালো। টোটিনির মনে ভয় ঢুকে গেল তাতে। পেটে চিনচিনে একটা ব্যথা হতে লাগলো। তাজিমকে এগিয়ে আসতে দেখে তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়ালো। এলোমেলো শাড়ি তার খসে পড়ে যাচ্ছিল, সেটা 2 হাতে আগলে ধরে তাজিম একদম কাছাকাছি এসে বলে, কি বলেছিলে? অসভ্য?
টোটিনি কি বলবে বুঝতে পারছিল না। আসলে এত কিছু ভেবে কথাটা বলেনি। তাজিমকে রেগে যেতে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে পড়েছে। তাজিম হাতের প্যাকেটগুলো বিছানায় রাখলো। টোটিনির হাত ধরে হ্যাসকা টানে তাকে নিজের বুকে এনে ফেলল। তার পরের ঘটনাটা আকস্মিক ঘটে যায়। যাওয়ার আগে তাজিম টোটিনিকে বলে যায়, এবার যত খুশি অসভ্য বলো, আই ডোন্ট মাইন্ড। তাজিম চলে যেতেই টোটিনি কেঁদে ফেলল। যেন তেন ভাবে নয়, একেবারে বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদল। গায়ে হলো জমকালো আয়োজনে পালিত হচ্ছে। এত সুন্দর সুসজ্জিত অনুষ্ঠানের প্রশংসায় পঞ্চমুখ করছেন এলাকাবাসী, আত্মীয় স্বজন সকলেই। আয়রার বাবা চাচারা তাতে তৃপ্ত এবং একই সাথে সন্তুষ্টি তাজিমের ওপর। ছেলেটাই তো দায়িত্ব নিয়ে সবটা করেছে। হলুদ পর্ব শেষ হতে চলেছে, অথচ টোটিনি তখনও আয়রাকে হলুদ ছোঁয়াতে আসেনি দেখে চন্দ্রমল্লিকা গিয়ে তাকে নিয়ে আসে। হলুদ ছুঁয়ে টোটিনি বাধ্য হয়ে একপাশে একটা টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে। তখন গান বাজনা শুরু হয়ে গেছে। কেউ নাচছে না, এমনিতেই গান বাজছে। আপাতত তেমন কেউ ছাদে নেই। অধিকাংশ মানুষ খাবার খাওয়ার জন্য নিচে গার্ডেনের দিকে চলে গেছে। আয়রা স্টেজে আসে, তার ফটো সেশন চলছে। সাথে তার ফুফাতো বোনগুলোই আছে। একপাশে মৈথিকেও দেখা যাচ্ছে। আয়রা রাগ করবে দেখেই সে বসে আছে, নয়তো চলে যেত। ভালো লাগছে না তার। খোলা আকাশের দিকে তাকিয়ে সে ভাবুক হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার সামনে কেউ একজন কোকের বোতল ধরতেই সে চমকে উঠল। তাজিম। সে উঠতে চাইলে পারে না, বরং তাজিম তার সামনে চেয়ার টেনে বসে আর বাম পা দিয়ে টোটিনির বের হওয়ার পথও বন্ধ করে দেয়। ক্ষিপ্ত টোটিনি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেও টলে না যুবক। ঠোঁটে তার দুষ্টু হাসি। উপায় না পেয়ে টোটিনি আর নড়ল না, এমনকি কোনো কথাই বলল না, মুখ ফিরিয়ে নিল। কিছু সময় কেটে যাওয়ার পরও তাজিম সরে যাচ্ছে না দেখে সে পুনরায় তাকালো তাজিমের দিকে। তাজিম তার দিকেই তাকিয়ে আছে। টোটিনি চোখের ইশারায় তাকে বোঝালো যে সে যেন সরে যায়। তাজিম যেন সেটা বুঝেও বুঝলো না। নিচে আবার ইশারা করলো টোটিনির ডান গালে, যেখানটা লাল হয়ে আছে। দেখেই মনে হচ্ছে বেশ ঘষা মাজা করা হয়েছে এই জায়গাটায়। টোটিনি হাত দিয়ে দুই গাল থেকে বসে রইল। আবার অশুভটা তাকে চুমু খাবে এই নিয়ে ভয় পায় সে। এক চুমুতেই তার যায় অবস্থা হয়েছে। আবার কিছু হলে সে তো চলেই যাবে। এতবার গাল ঘষে ধুয়েছে যে এখন চামড়া জ্বলছে তার। এই তোমরা দুজন কি করছো এখানে? মৈথি আসতেই তাজিম সরে বসলো। সুযোগ পেয়ে টোটিনি উঠে দাঁড়ায় এবং আয়রার কাছে এগিয়ে যায়। মৈথির এই হুট করে চলে আসাটা তাজিমের পছন্দ হলো না। সেই সাথে টোটিনি চলে যাওয়াতে তার রাগও হলো। মৈথি তাজিমের পাশে চেয়ার টেনে অবাক সুরে বলল, আশ্চর্য, মেয়েটা এভাবে চলে গেল কেন? কি কথা হচ্ছিল আপনাদের? তাজিমও কোনো জবাব না দিয়েই উঠে পড়ল। মৈথি পেছন থেকে ডাকলেও শুনল না যেন, এমন ভান করেই নিচে নেমে চলে গেল সোজা। আনমনেই কত কিছু ভেবে বসলো মৈথি। দূরে আয়রার দিকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। দূরে আয়রার সাথে হাসি মুখ করে ছবি তুলতে থাকা টোটিনির দিকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। ব্যাপারটা তার মোটেও ভালো লাগলো না। পরদিন তাজিমের সাথে টোটিনির আর দেখা হলো না। সে যথাসম্ভব নিজেকে আড়াল রেখেছে। আয়রার বিদায়ের পরপরই টোটিনিরাও সপরিবারে নিজ বাড়ির দিকে রওনা হয়। টোটিনি, চন্দ্রমল্লিকা আর মোর্শেদ তাদের বড় ফুপুকে নিয়ে এক গাড়িতে ছিল। কিছুটা যাওয়ার পর রাস্তার একপাশে গাড়িটা থামানো হয়। টোটিনি ভ্রুকুচকে তাকিয়ে থাকে। হঠাৎ গাড়ি থামানোর কারণটা তার বোধগম্য হলো না। একটু পরেই আরেকটা গাড়ি সামনে থেকে আসতেই দেখা গেল মোর্শেদ গাড়ি থেকে নেমে সেই গাড়ির দিকে এগিয়ে যায়। টোটিনি কাঁচ নামিয়ে মাথা বের করে দেখলো ওই গাড়ি থেকে তাজিমকে বের হতে। টোটিনিকে দেখে তাজিম হাসলো। টোটিনি দ্রুত মাথা ভেতরে নিয়ে চুপচাপ বসে রইল। একটু পর তাজিম তার জানলার পাশে এসে দাঁড়ালো। চন্দ্রমল্লিকা আর বড় ফুপুর সাথে কথা বলল, তাদের বিদায় জানালো। টোটিনির সাথে কথা হলো না কোনো। মোর্শেদ টোটিনিকে ধমকে উঠল, এই টিনি, বেয়াদবি করছিস কেন? সালাম দে জিমকে। তাজিম কথাটা শুনে তাকিয়ে রইল টোটিনির দিকে। তার চোখটাই যেন কথা বলছে। দাও, সালাম দাও। টোটিনি সালাম দিল। সুর করে সেই সালামের জবাব দিতে তাজিমও বলল না। তাজিমকে বিদায় দেওয়ার পর মোর্শেদ বলতে থাকে, কি ভালো একটা ছেলে দেখলি। ওদের বাড়ি থেকে আসার সময় আমাদের সাথে দেখা হলো না। ও বাহিরে ছিল বন্ধুদের সাথে। আমরা চলে যাচ্ছি শুনে বিদায় দেওয়ার জন্য কত দূর ছুটে এলো। আমাদের বিদায় দেওয়ার জন্য কত দূর থেকে ছুটে এলো। টিনি, তুই যে ওকে সম্মান দিস না, অথচ ও সবার আগে তোর খবর নেয়। ছোট বোনের মতো ভালোবাসে ও তোকে, আর তুই কিনা এত বাজে ব্যবহার করিস। টোটিনি চুপ করে সবটা হজম করলো। ছোট বোনের মতো ভালোবাসে,
এই ছেলে তার সাথে যা করেছে তা যদি সে একটু বলতে পারতো কাউকে, বললেও কি কেউ বিশ্বাস করবে? তাজিমকে কেউ অবিশ্বাস করে না, যা করা টটিনিকেই করবে। টটিনির নানু হুট করে অসুস্থ হয়ে পড়াতে আয়রার বউ ভাতে টটিনিদের কারো যাওয়া হলো না। তারা সেদিন রাতে রাজশাহী তার নানুর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে নানুর অবস্থা কিছুটা ভালো আগের থেকে, কিন্তু তারপরও টটিনির মায়ের মন মানছিল না দেখে তারা আর ফেরেনি। 1 সপ্তাহের মতো সেখানে থাকে। চন্দ্রমল্লিকাও নানুর বাড়ির সকলের সাথে ভালো একটা সময় কাটায় অনেক বছর পরে। এর আগে এতদিন তার তেমন একটা থাকা হয়নি কোথাও। নানু বাড়ি থেকে ফেরার পর দিনগুলো টটিনির খুব ব্যস্ততায় কাটে। পড়ালেখার চাপে তাজিমকে নিয়ে ভাবার সময়ও সে পায় না। 1.5 মাস তার পরীক্ষা থাকে। 1.5 মাস পর ছুটি পেতেই এক বিকেলে চন্দ্রমল্লিকা এসে জানালো বিবিকেও পার্টি দেবে। চেনা পরিচিত সবাইকে দাওয়াত করা হয়েছে। হুট করে এই আয়োজনটা হবে শুনে টটিনি চমকালেও অখুশি হয় না, তার কাছে ভালোই লাগে। সন্ধ্যার দিকে ছোট ফুপুরা যখন এলো তখনই তার বুক ধরফর করতে থাকে। ছোট ফুপুদের সাথে সবার আদরে তাজিম এসেছে, মৈথিকে সাথে করে এনেছে। টটিনির সব আনন্দ এক নিমেষে গায়েব হয়ে গেল। এই অসভ্য যে আসতে পারে তা তো সে ভুলেই বসেছিল। আয়রা এসেছে দেখে টটিনি রুমে দরজা দিয়ে থাকতে পারল না। তার সাথে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, গল্প করছিল। বাগানের একপাশে চন্দ্রমল্লিকা রান্নাবান্নার তদারকি করছে। বিবিকিউ পার্টিটা এখন শুধু আর বিবিকিউ পার্টি নেই, বাবা চাচারা কাচ্চি বিরিয়ানির ব্যবস্থা করে। তাদের সবার পরিকল্পনা কিছুটা নষ্ট করে দিচ্ছিল, কিন্তু এদিকে বিবিকিউ এর সব প্রস্তুতি নিয়ে ফেলায় সেটাও বাদ দিতে পারল না। তাই একপাশে সেটাও করা হচ্ছে। টটিনি বরাবরই এসব থেকে গা বাঁচিয়ে চলেও আজ পারল না। চন্দ্রমল্লিকা তাকে সেখানে দাঁড় করিয়ে ভেতরে একটা কাজে গেল। আয়রার স্বামীর কল আসায় সেও একপাশে গিয়ে দাঁড়ালো। টটিনি একাই তখন দাঁড়িয়েছিল। টটিনির বুকে মৃদু ছন্দ। টটিনি কেঁপে উঠল, পেছন ফিরতে দেখলো তার চিরচেনা সেই অসভ্যকে। কি করছিলে? কথা না বলতে চাইলেও টটিনি পড়ে ফেলল। আপনার মাথা। আমার মাথা? আমার মাথা দিয়ে কি করবে তুমি? উফ, আপনি এখানে কেন এসেছেন? এসেছি, রান্না কেমন হচ্ছে দেখছি। দেখা লাগবে না, খেতে পারলেই হলো তো। যান এখান থেকে। আশ্চর্য, কি খাবো তা আগে পরখ করে দেখবো না? টটিনি ভীষণ রেগে গেল, দাঁতে দাঁত চেপে পড়ল। আপনার কি মনে হয় আমরা আপনাকে উল্টোপাল্টা কিছু খাইয়ে দিব? তোমাকে তো বিশ্বাস নেই, বলা যায় না কোন শত্রুতা থেকে কি করে ফেলো। আচ্ছা বেশ, থাকুন আপনি এখানে, আমার কাজ কমেছে। আপনি থাকুন, আমি যাই। টটিনি চলে যেতে নিলেই তাজিম তার হাত ধরে তাকে আটকায়। এসব কোন ধরনের অসভ্যতা? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমার এসব একদমই ভালো লাগে না, হাত ছাড়ুন। তাজিম হাত ছেড়ে দিল। টটিনি চলে গেল। তাজিমের মনে হলো হাতটা আবারও ধরতে, কিন্তু সেটা অনধিকার চর্চা হয়। আচ্ছা, অধিকার তৈরি করে নিলেই তো হয়। তাহলে এটুকু কি সে পারবে না? টটিনির আজ সিটি ছিল। আগের দিন সারা রাত জেগে ধুমধাম পড়েছে সে। এতদিনের পড়া এক রাতে পড়তে গিয়ে মাথা গরমও করে ফেলেছিল। সব রকম প্রস্তুতি নিয়ে এসে দেখলো সিটি আজ হচ্ছে না, স্যার আসেননি। নিজের এক রাতের ভোগান্তির কথা ভেবে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ক্যাম্পাস থেকে তাড়াতাড়ি বের হয়েছে সে, বাড়ি গিয়ে আগে একটা ঘুম দেবে এই ভেবেই। কিন্তু পথে তার দেখা হয়ে গেল তাজিমের সাথে। সেই আয়রার বিয়ের সময় প্রথম সাক্ষাৎ যেমন ফর্মাল গেট আপে দেখেছিল, এখনও তেমনি ফর্মাল গেট আপে সে দাঁড়িয়ে আছে জারুল গাছের নিচে। সে একা নয় অবশ্য, সাথে তার বয়সী আরও 2 জন যুবক আছে। মনে হচ্ছে বন্ধু। দূর থেকেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে বেশ হাসি ঠাট্টা করছে তারা। টটিনি নিজের দিকে খেয়াল করলো, আজ এত বিশ্রীভাবে তৈরি হয়েছে সে। মুখে একটু ক্রিম পর্যন্ত দেয়নি, জামাটাও আয়রন করা ছিল না, চুলটা কোনো রকম বাঁধা। তার ভীষণ অস্বস্তি লাগলো এই ভেবে যে তাজিম তাকে এইভাবে দেখে ফেললে কি ভাববে। তৎক্ষণাৎ তার মস্তিষ্কে এই চিন্তারও উদয় হলো, তাজিমের ভাবাভাবি দিয়ে তার কি কাজ? আশ্চর্য, তার মাথায় এমন একটা চিন্তা এলোই বা কেন? টটিনি আপন মনে হাঁটতে লাগলো। কোথায় কি আছে না আছে এত কিছুর ভাবনায় আর মন দিল না। একটু হাঁটার পরই পেছন থেকে ডাক এলো। টটিনি শুনেও না শোনার ভান করে হাঁটতে লাগলো। তার হাঁটার গতি মোটামুটি কমই ছিল। তাজিম একটু দ্রুত হেঁটেই তাকে ধরতে পারল। এই মেয়ে, ডাকছি শুনছো না? টটিনি পাশ ফিরে তাকালো তাজিমের মুখের দিকে। বাহ, লোকটার মুখ বেশ উজ্জ্বল দেখাচ্ছে, খোশ মেজাজেও আছে বোধহয়। এত খুশির কারণ কি? কি এতক্ষণ ডাকছিলাম শোনোনি? আর এখন দেখছি হাঁ করে তাকিয়েই আছো। এভাবে তাকানোর দরকার নেই। আমি জানি আমি সুন্দর,
তুমি রাস্তায় খেয়াল করো, অ্যাক্সিডেন্ট হতে পারে। তটিনী ভীষণ লজ্জা পেল। সে তাজিমকে সম্পূর্ণ অবজ্ঞা করে নিজের মতো চলতে লাগলো। তাজিমও পাশাপাশি হাঁটছে। তটিনী বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? আপনি আমার পেছন পেছন কেন আসছেন? আমি তো হাঁটছি, রাস্তায় হাঁটছি। তোমার সামনে আর পেছনে কি? আমি আমার মতো হাঁটছি। টটিনি দাঁড়িয়ে পড়ল। একটা রিক্সা যাচ্ছে, সে ডাক দিল। তাজিম তাড়াতাড়ি করে টটিনিকে টেনে নিয়ে একটু সামনে গিয়ে একটা গাড়ির দরজা খুলে টটিনিকে বলল, চলো, আমি পৌঁছে দিচ্ছি তোমায়। টটিনি হাত ছাড়িয়ে নিয়ে ক্ষিপ্ত গলায় বলল, আগেও একবার বারণ করেছি, এসব আমার পছন্দ না। আপনার সমস্যা কি? আমি আপনার সাথে সত্যি তর্কে যেতে চাই না। যেও না, গাড়িতে ওঠো। উঠবো না। হুকুম করছেন? না, চাইলে করতেও পারি। আপনার হুকুম আমি মানলেই তো। এত রাগ করছো কেন? আমরা নর্মালি কথা বলতে পারি। টটিনি খেয়াল করলো সে শুধু শুধুই এত রাগ দেখাচ্ছে। একটু বেশি হয়ে যাচ্ছে কি ব্যাপারটা? আমি তোমাকে কিছু বলতে চাই। টটিনি চমকে উঠল। কি বলতে চায় তাজিম তাকে? তাজিম আরেকবার মৃদু গলায় বলল, গাড়িতে ওঠো। কেন যেন টটিনি গাড়িতে উঠে বসলো। তাজিমও দেরি না করে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। প্রথমে কিছুক্ষণ সবটা নীরব ছিল। নীরবতা ভেঙে টটিনি বলল, কি বলতে চান? তাজিম টটিনির দিকে একবার তাকালো, খুবই শান্ত দৃষ্টি। টটিনির গা ছমছম করে উঠল। তাজিম কিছুই বলল না। টটিনি তবুও কিছু শোনার আশায় বসেছিল। অবাক করা ব্যাপার, তাজিম একটা কথাও বলেনি গাড়িতে। টটিনিও কেন যেন আবার জিজ্ঞেস করতে পারল না। কেন যেন মনের মধ্যে কোথাও তাজিমের বলতে চাওয়া কথাটা কেউ বলে দিয়েছে তাকে। টটিনির বাড়ির সামনে গাড়ি থামানোর পরই তাজিম বলল, তুমি আমাকে নিয়ে কি ভাবো? টটিনি এমন প্রশ্নের আশা করেনি। কিছুটা সময় নিয়ে বলল, কি ভাববো? জানি না, ভালো খারাপ কিছু তো একটা ভাবো। আপনার জানার কথা তো। না, যেটা সচরাচর দেখা যায় বা জানা হয় আসলে সেটা হয় না। আমার মনে হচ্ছে আমি যা জানি, যা দেখি তাতে ভুল আছে। তুমি আমাকে মন্দবাসো না? টটিনি বুঝতে পারল না মন্দ বাসাটা। সে আনমনেই বলল, হ্যাঁ, ভালোবাসার মধ্যে আমার মন্দ বাসা কি? তাজিম টটিনির দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই টটিনি বুঝলো ভুলভাল বলে ফেলেছে। সে এটা বলতে চায়নি, কিন্তু বলে ফেলেছে। আমি বলছিলাম আসলে মন্দ বাসা বলতে তো কিছুই নেই, যা আছে সব তো ভালোবাসা। তাজিম হেসে ফেলল। টটিনি আসলে বুঝে উঠতে পারছে না অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলেছে সে। গাড়ি থেকে নেমে সে ভাবলো তাজিমকে বলবে ভেতরে যেতে, কিন্তু তাজিম খুব দ্রুতই চলে গেল। কোনো কথাই শুনল না আর। টটিনির অবচেতন মন কিছু একটা আন্দাজ করতে পেরে উত্তেজিত হয়ে পড়ে তাতে। তাজিম কি কোনো ভুল বার্তা নিয়ে যাচ্ছে? না, তেমনটা যেন একদমই না হয়, একদমই না। পরদিন সকালে টটিনি ঘুম থেকে উঠে দেখলো ছোট ফুপু এসেছেন। আয়রাও নাকি আসবে। হঠাৎ উপলক্ষটা কি সে বুঝতে পারল না। চন্দ্রমল্লিকা বারান্দায় বসে যোগ ব্যায়াম করছিল। টটিনি গিয়ে বলল, কি হয়েছে আপা? বাড়িতে আজ কিছু আছে? ছোট ফুফু এলো এত সকালে, এখন আবার বড় মামারা এলেন, ব্যাপার কি? তুমি কি চলে যাচ্ছ? চন্দ্রমল্লিকা অন্য সবার মতো বিরক্ত হলো না একসাথে এত প্রশ্ন শুনে। সে ধীরে সুস্থে বসা থেকে উঠে 2 হাত ওপরে তুলে 1 পা উঁচু করে দাঁড়িয়ে বলল, তোর বিয়ে। টটিনি হেসে ফেলল, বলল, ধুর, তুমি মজা করছো কেন? কি হয়েছে বলো না। এই তুমি চলে যাচ্ছ আপা? চন্দ্রমল্লিকা এবার স্বাভাবিকভাবে দাঁড়িয়ে টটিনির দিকে তাকিয়ে বলল, মজা করবো কেন, সত্যি বলছি। আচ্ছা বলো তো, কে সে? আমার হবু স্বামী কে? আমার হবু স্বামীটা কে? কোন দেশের রাজপুত্র? টটিনিও ভাবল বোনের সাথে মজার সুর মেলানো যাক, কিন্তু চন্দ্রমল্লিকা তাকে আসলে মজা নয় সত্যিই বলেছে এমনভাবে বলল, রাজপুত্র বটে, সে দেখতে ভারী চমৎকার। টটিনি মনে হলো চন্দ্রমল্লিকা মজা করছে না। সে জোর করে বোনের হাত চেপে ধরে বলল, এই আপা মজা করছো তাই না? দূর, মজা করবো কেন, সত্যি তোর বিয়ে। আজকে জাস্ট বিয়েটা পড়ানো হবে, অনুষ্ঠান হবে পরে। কি বলছো? কার সাথে? তাজমিন ভাইয়ার সাথে, ওই যে কাল যার গাড়ি করে এলি। চন্দ্রমল্লিকা চোখ টিপ দিল ইশারা করে। টটিনির মনে হলো পায়ের তলার মাটি কাঁপছে। সে ধপ করে বেতের সোফায় বসে পড়ল। আসলে সত্যি বলেছিল চন্দ্রমল্লিকা। দুপুর গড়াতে তাজিমরা ঠিকই এসেছিল। বিয়েটাও সময় মতোই পড়ানো হলো। মাঝে যা ঘটেছে তা ঘটাচ্ছিল। পরিবার থেকে একটু চাপ, মনের মধ্যে থাকা কিছু অনুভূতি সব মিলিয়ে টটিনিকে রাজি হতেই হলো। সত্যি বলতে অন্য উপায় ছিল না।
অ্যারেঞ্জ ম্যারেজগুলো বোধহয় এমনই, চাই না তবুও হুট করেই হয়ে যায়। শুরুটা হয়েছিল আজ থেকে 9 বছর আগে, কোনো এক মাঘের প্রভাত বেলায়। ছোট চাচির সাথে খেজুরের রস নিয়ে তার বাবার বাড়িতে এসেছিল তাজিম। সেটাই তার প্রথমবার আসা জ্ঞান হওয়ার পর। এর আগে যখন এসেছিল তখন চাচা আর চাচির বিয়েতে এসেছিল। সেও তখন 1 কিংবা 2 বছর বয়সের ছিল। তাই এই মানুষজন কিংবা বাড়িটা তার কাছে অনেকটাই অচেনা ছিল। ছোট চাচির বাবার বাড়ির খুব কম সদস্যের সাথে দেখা হয়েছিল তার। এর মধ্যে একজন ছিল টটিনি, যার সাথে সেবারই প্রথম দেখা হয়েছিল। আর প্রথম দেখাতেই কি যেন হলো, কলেজ পড়ুয়া ছেলেটার হুট করেই একটা নতুন অনুভূতি হলো। চঞ্চলা দুষ্টু একটা মেয়েকে খুব ভালো লাগলো। এতই ভালো লাগলো যে শুধুই কোনো না কোনো উপায় খুঁজত মেয়েটার সাথে দেখা করার। দিনের পর দিন ছোট চাচির বাবার বাড়িতে গিয়ে মোর্শেদের সাথে আড্ডা দিত। সে ভাবটা করতো এমন যেন সে মোর্শেদের কাছে এসেছে কিংবা কোনো দরকারি কাজে, কিন্তু আসল কারণটা ছিল টটিনি। এভাবেই বছর ঘুরল। আর একটু বড় হলো সে, আর একটু বুঝদার হলো এবং বুঝতে পারলো যে সে যে মেয়েটির জন্য এত পাগল, সেই মেয়েটি তাকে 2 চোখেও সহ্য করতে পারে না। তাজিমের এতে যে খুব কষ্ট হতো তা না, বরং সে আরও ভালো করে মেয়েটিকে চালাতো। অযথায় এই সেই ফরমাইশ দিত, এটা সেটা বলে খোঁচা দিত। সবচেয়ে বিরক্ত করতো বুচি ডেকে। সে যখন বুঝতে পারলো টুটুনি তাকে যতটা অপছন্দ করে তার চেয়েও বেশি অপছন্দ করে এই বুচি ডাকটাকে, তখন থেকেই যেন লাগাম ছাড়া হয়ে পড়লো তার এই ডাক। টটিনিরও একদিন ধৈর্যের সীমা ভাঙল। তাজিম নিতে পারেনি টটিনির উদ্ধততা। ভেবেছিল বিচার দিলে টটিনি হয়তো একটু ভদ্রভাবে কথা বলবে তার সাথে এবং তার নিজের একটা ভাব বাড়বে টটিনির সামনে, কিন্তু সেটা হয়নি। বরং যা হলো তা ভাবনারও বাইরে ছিল তার। টটিনি আর এলো না কোনো দিন তার সামনে। 3-4 বছরের অভ্যাসটা হুট করেই বদলে গেল। আর দেখা হলো না মেয়েটার সাথে। তাজিম নিরুপায় হয়ে পড়ে। তার যে টটিনি ছাড়া চলবে না সে তা আরও আগেই বুঝে গিয়েছে, অথচ মেয়েটা তাকে ছাড়া দিব্যি চলছে। তার কষ্ট হতো। কয়েকবার চেষ্টা করেছে ক্ষমা চেয়ে নেওয়ার, মেয়েটা ধরাই দিল না। এর মধ্যে আরও কিছু বছর কেটে গেল। টটিনিও কিশোরী থেকে যুবতী হলো। তাজিমও নিজের পায়ে দাঁড়ালো, নিজের একটা অবস্থান তৈরি করলো। এর মধ্যে হঠাৎই আয়রার বিয়ের আয়োজন শুরু হলো। তাজিম ভেবেছিল টটিনি আসবে না, কেননা আয়রার বড় বোনের বিয়েতেও সে আসেনি। যদিও টটিনি এসেছিল শুধু বিয়ের দিন, কিন্তু দেখা হয়নি তার সাথে, তাই সে জানেই না টটিনি এসেছিল কিনা। অফিসে কাজ থাকায় তাজিম একেবারে বিয়ের দিন যাবে বলেই ঠিক করেছিল। হঠাৎ করে খবর পেল টটিনি এসেছে। তাজিম সব ফেলে বাড়ি ছুটল হন্তদন্ত হয়ে। আর বাড়ি ঢুকে সে দর্শন পেল তার বহু বছরের আকাঙ্ক্ষিত সেই মানুষটির। তাজিমের সারা দেহে তখন শীতল হাওয়া বয়ে যায়। এত গভীর অনুভূতি সে কতই না কঠোরভাবে আড়াল করেছিল সেদিন। একবারও টটিনিকে বুঝতে দিল না, বরং তাকে আগের মতোই কথা দিয়ে বিরক্ত করলো। এরপর আরও 2 দিন কাটলো। তাজিমের মনে হলো টটিনি তাকে অন্যভাবে দেখছে। টটিনির হাবভাব আচার আচরণ কেমন যেন অন্যরকম লাগলো তার চোখে। তার কাছে মনে হতে লাগলো আগের মতো টটিনি বিরক্ত হয় না তার ওপর, বরং তাকে আশেপাশে দেখলেই লজ্জায় চোখ নামিয়ে নেয়। তাজিম হুট করেই ভাবলো পরীক্ষা করা যাক। সে আগের মতোই টটিনিকে বুচি বলে ডাকলো। টটিনি সেবার খুব বেশি অভিমান করলো। রাগের বশে তাজিমকে কথা শোনাতেও ছাড়েনি। পরবর্তীতে অসভ্য বলল। তাজিমও অসভ্যতা কেমন হতে পারে তা বুঝিয়ে দিয়েছে তাকে। অথচ এটা নিয়ে টটিনি বড় ধরনের ইস্যু ক্রিয়েট করতে পারত, যা সে করেনি। বরং এটাই ভাবিয়েছে তাজিমকে, এই মেয়েটা নিশ্চয়ই এই সুযোগে পরোক্ষ ক্ষতের প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে তা কেন করলো না? তাজিমের মা বাবা হজে যাচ্ছেন সামনে। এর মধ্যে তারা চাইছে তার বিয়েটা আনুষ্ঠানিকভাবে পড়িয়ে দিতে। মৈথিকে তার মা প্রথম পছন্দে রেখেছিলেন। মৈথির কথা তুলতে তাজিম সরাসরি নাকচ করলো। মৈথিকে আলাদাভাবে বাইরে ডেকে যখন বলল যে বিয়েটা সে করতে পারবে না, মৈথি তখন কিছুই বলেনি, বরং সে নিজে টটিনিকে বিয়ে করতে বলেছে। মৈথি মুক্তমনা মেয়ে, জেদ রাগ তার যে নেই তা নয়, তবে আত্মমর্যাদা খুইয়ে কারো পেছনে পড়ে থাকা তার সাথে যায় না। সে খুব সূক্ষ্মভাবে তাজিমকে বুঝিয়ে দিয়েছে তার তাজিম না হলেও চলবে, বরং তার এমন কাউকে দরকার যে তাকে ভালোবাসবে। জোর করে আর সব হলেও ভালোবাসা তো হয় না। অতঃপর তাজিম তার বাবা মাকে জানায় সে টটিনিকে পছন্দ করে, বিয়ে করতে চায়। এতে আপত্তি করার তেমন কিছুই ছিল না, কেননা বংশ মেয়ে দুটোই কোনো দিকে খারাপ নয়। তারা মেনে নিলেন। তবে টটিনির বাড়ির দিক থেকে এটা প্রথমে মানেনি।
চন্দ্রমল্লিকার আগে টটিনির বিয়ের কথা তারা ভাবছেন না, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, হজের সময় হয়ে আসছে। তাজিমের বাবা মা আর 1 সপ্তাহ আছেন। এবার টটিনির ছোট ফুপু চেষ্টা চালান, ভাইদের বুঝিয়ে বলেন এটা পারিবারিকভাবে হয়ে যাক আপাতত, এতদিকে জানানোর দরকার নেই। অনুষ্ঠান 2 বছর পরে হলেও সমস্যা নেই। তাজিম সুপাত্র, তাই সবাই আর না করলো না। চন্দ্রমল্লিকা বলল তার সমস্যা নেই কোনো, বোন রাজি থাকলেই হলো। এই সবই টটিনির কাছে আড়াল ছিল, কারণ সে যে সহজেই মানবে না তা সবাই জানতো। সবাই জানে তার আর তাজিমের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, তবে এটা একসময় কাটিয়ে উঠবে বিয়ে হলে, এটাই সবাই ভেবে দেখলো। এত কিছু হলেও তাজিমের মন মানছিল না। সে দেখা করতে গেল টটিনির সাথে। টটিনির কথা শুনে মনে হলো তার সেই ধারণাটা ভুল ছিল না। তার মনেও যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তা কেটে যায়। টটিনির সাথে তাজিমের দেখা হলো বিয়ের পরে। দেখা করার জন্য তাজিমকে টটিনির রুমে যেতে হয়। টটিনির রুমে গিয়ে সে দেখলো টটিনি বিছানায় বসে কাঁদছে। তাজিম শুনেছিল চন্দ্রমল্লিকার মুখ থেকে যে একটু বকাঝকা করা হয়েছে টটিনিকে, রাজি হয়নি প্রথম দফায়। তাই তাজিমকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালো টটিনি। তাজিম গম্ভীর গলায় বলল, কাঁদছো কেন? টটিনি কিছু বলল না। তাজিম একটু এগিয়ে এসে টটিনির দিকে ঝুঁকে বলল, তুমি কি আমাকে বিয়ে করেছো বলে কাঁদছো? টটিনি মাথা নাড়ালো, ফুপিয়ে উঠে বলল, আপনি এটা ঠিক করেননি, আমি আপনাকে মাফ করব না। তাজিম জোরে এক ধমক দিল টটিনিকে। টটিনি তাতে একটু কেঁপে উঠল। এই মেয়ে, তোমার কাছে আমি মাপ চেয়েছি? টটিনি এমনটা আশা করেনি। সে এবার আরও বেশি করে কাঁদল। এই অসহ্যকর মানুষটার সাথে একটা জীবন সে কিভাবে পার করবে? বাবা এটা কি করলো? তার মেয়েকে এই ছেলেটা কতটা কষ্ট দেয় সে কি জানে? জানলে কি দিত বিয়ে? টটিনির মনে হলো নতুন শুরুর চিন্তা করে বিয়েতে হ্যাঁ বলা তার উচিত হয়নি। আর একটু ভাবতে পারত। তাজিম পাঞ্জাবির পকেট থেকে একটা লাল রঙের লম্বা বক্স বের করলো। বক্স খুলে একটা সুন্দর হীরের পেন্ডেন্ট বের করলো। সেটা হাতে নিয়ে টটিনিকে বলল, কাছে এসো। টটিনি 1 পা পিছিয়ে গেল। তাজিম বুঝলো সবে তো শুরু, আরও পোহাতে হবে এইসব জ্বালা যন্ত্রণা তাকে। অবাধ্য বউ পেয়েছে যে। সে নিজেই এগিয়ে গেল টটিনির কাছে। ভালো করে একবার চোখ বুলিয়ে নিল সে। লাল জামদানিতে টটিনিকে অন্যরকম সুন্দর লাগছে। খোপা করাই খুব ম্যাচিওর মনে হচ্ছে, বাস্তবে যা সে নয়। টটিনি 1 মুহূর্তের জন্য নীরব হয়ে গেল যখন তাজিম তাকে পেন্ডেন্টটা পরিয়ে দিল। টটিনিকে আরও বেশি অবাক করে দিয়ে তার মাথায় ঘুমটা তুলে দিয়ে তাজিম বলল, পারফেক্ট। এতক্ষণে কান্না সব কোথায় যে উধাও হলো। তখন টটিনি লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তাজিম হেসে ফেলল। মনে মনে ভাবলো খুব জলদি মেয়েটিকে নিজের কাছে নিয়ে যাবে, এভাবে আর নয়। তার আগামী দিনের প্রতিটি রজনী প্রভাতে সে টটিনিকে কাছে চাই। চন্দ্রমল্লিকা বসার ঘরের এক কোণে একজনকে বসে থাকতে থেকে এগিয়ে গেল। মানুষটাকে সে আয়রাদের বাড়িতেও একবার দেখেছিল। চন্দ্রমল্লিকার খুব ইচ্ছে তার সাথে আলাপ করার। আজ ইচ্ছেটা দমিয়ে রাখতে না পেরেই কাছে গেল। হাই, আমি চন্দ্রমল্লিকা, আপনি? চন্দ্র ভ্রুকুচকে তাকালো। একটা কারণে তার মুড অফ। তার উপর একটা অচেনা মেয়ের গায়ে পড়ে আলাপ করতে আসা তাকে আরও বিরক্ত করলো। সে চন্দ্রমল্লিকার দিকে না তাকিয়ে কর্কশ করাই বলল, আপনি কে তা তো জানতে চাইনি। আমি কে তা বলতেও আমি আগ্রহী না। চন্দ্রমল্লিকা বুঝলো লোকটা ভীষণ বিরক্ত হয়েছে। লোকটার বিরক্তির মাত্রা বাড়িয়ে দিতেই যেন সে বলল, সমস্যা নেই, আমি আগে থেকেই জেনে নিয়েছি আপনি হলেন চন্দ্র। আমার মল্লিকা নামের আগেও একটা চন্দ্র আছে। আমাদের নামের কি সুন্দর মিল না? যদি কাপল হই তবে ইজিলি চন্দ্রমল্লিকা বললে দেওয়া যাবে, কি বলেন? চন্দ্রের মুখটা হা হয়ে গেল। মেয়েটা এটা কেমন কথা বললো? অচেনা অচেনা এক পুরুষকে এসে বলছে আমরা যদি কাপল হই? আরে এই টাইপের মেয়েকে তো চন্দ্র পছন্দই করে না, আবার তার সাথে জুটি বাঁধবে? অসম্ভব। মেয়েটি নিতান্তই বেহায়া বেশরম। হুম, একটু ভুল হয়েছে, সুন্দরী বেহায়া বেশরম মেয়ে। চন্দ্র মুখটা ফিরে নিয়ে আরেকবার তাকালো। চন্দ্রমল্লিকা হাসছে। সে ভাবুক হয়ে পড়লো তাকে জোকার লাগছে কিনা এই ভেবে।